আরে আরিয়ান, তুই এখানে কি করছিস? ইনভাইট করেছি বলে আমার শ্বশুর বাড়িতে চলে আসবি, তাও আবার আমার বাসর ঘরে। আরে ম্যাম আপনি। হ্যাঁ আমি। চোখ কি তোর কপালে নাকি? কোন রুমের দিকে কোন রুমে ঢুকতেছিস বুঝতে পারছিস না? এটা বউয়ের রুম, আর এই রুমে আজকে জামাই ছাড়া কারো আসা যাবে না। সরি ম্যাম, বুঝতে পারিনি। আমি এখনই বের হয়ে যাচ্ছি। বুঝি না, এদের একটু বাইরে দিলেই একদম মাথার উপরে চলে বসে ইনভাইট করেছে। আমাদের বাড়িতে চলে এসেছে, আমার শ্বশুর বাড়ি, তাও আবার আমার বাসর ঘরে। অদ্ভুত, কে জানে আমার জামাইটা কই দিয়ে ঘুরতেছে। এত সময় পার হয়ে গেল, এতক্ষণেও রুমে আসেনি। আরিয়ান রুম থেকে বের হয়ে কি অবাক হয়ে ভাবছে, কি হলো এটা? আমি রুম থেকে কেন বের হয়ে আসলাম? এটা তো আমার বাড়ি, এই রুমটাও তো আমার, বাসর ঘর তো আমার। তাহলে আমার বইয়ের জায়গায় আমার অফিসের ম্যাম কি করতেছে? হতভম্ব হয়ে আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা মাথায় সব কিছু ভাবতেছে। মাথার উপর বেশি প্রেশার না দিয়ে আরিয়ান সোজা আবার তার বাসর ঘরে চলে গেল। ম্যাম, মাথা ঠান্ডা করেন, এত রাগান্বিত হবেন না। আমি কি বলি সেটা আগে ঠান্ডা মাথায় শোনেন। মানে আমি বলতে চাচ্ছি, এটা তো আমার রুম। আরিয়ান, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এটা তোমার রুম মানে? তুমি দেখতে পারতেছো না আমি বউ সেজে বসে আছি? বুঝলাম না, তোমার চোখ কোথায় রেখে এসেছো? চোখ খুলে আমাকে দেখো, এটা আমার বাসর ঘর। সবই বুঝলাম, এটা আপনার বাসর ঘর, কিন্তু এই বাড়িটা আমার। ম্যাম, বোঝার চেষ্টা করুন। তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? আমি তো ওটাই বলার চেষ্টা করতেছি যে আমাদের মধ্যে কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আরিয়ান আর বিথি দুজনে মাথায় হাত রেখে বসে পড়ল। হাই রে, কি করলাম! মুখ না দেখে বিয়ে করে অবশেষে সে ফেসে গেল। বিথি রেগে আরিয়ানকে একটা ধমক দিল। এই চুপ করো। তুমি ফেসে গেছো, আমি ফেসে গেছি। তোমার তো সোনায় সোহাগা হয়েছে, আমার সাথে বিয়ে হয়েছে। তুমি এটাই চেয়েছিলে না? তুমি আগে থেকেই সবকিছু জানতে, ইচ্ছে করে আমাকে কিছু বলো নাই। বিশ্বাস করেন ম্যাম, আমি কিছু জানতাম না আগে থেকে কার সাথে বিয়ে হচ্ছে। আমি সত্যি জানতাম না। জানলে আমি অবশ্যই আপনাকে জানাইতাম। আর জানাইতাম কি, জানলে আমি কিছুতেই বিয়ে করতাম না। বিয়ে করতে না মানে নিজেকে কি মনে করো, রাজ সাহেব? না, তা বলতে চাইনি। মানে আপনার মতো এত বড় লোক একটা মেয়ে আর এত বড় কোম্পানির মালিক, তার সাথে কি আমার যাই বলেন। তুই এখন আমার সামনে থেকে যা। আমার এখন মেজাজটা খুব গরম হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারতেছি না। ম্যাম, মাথা ঠান্ডা করেন প্লিজ, উল্টাপাল্টা কিছু করবেন না। উল্টাপাল্টা কিছু করব না মানে? রুমের সব কিছু আমি ভেঙে ফেলবো। না ম্যাডাম, এমন কিছু করবেন না প্লিজ। আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে এগুলোর পিছনে। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এসব কিছু আমাদের আবার বুঝিয়ে দিতে হবে। এইগুলো ভাঙবো না তো তোর মাথা ভাঙবো। তাইলে আয়, সব রাগ তোর উপরে ঝাড়ি। মাথা ঠান্ডা করেন প্লিজ, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝি মানে? এইটা কি ছেলে খেলা যে ইচ্ছে হলো খেললাম, ইচ্ছে হলো না খেললাম না? যা হওয়ার তা তো হয়ে গেছে, জীবনটা শেষ। আমি এ বিষয়ে বাবা মার সাথে কথা বলবো, আপনি প্লিজ রেগে যাবেন না। আরিয়ান তার অফিসের ম্যামকে দেখে বড় খুবই ভয় পায়, কারণ সে খুবই ভয়ঙ্কর। আগে একটা মেয়ে, তাই সে যতটা পারতেছে তার ম্যামের মাথা ঠান্ডা করার চেষ্টা করতেছে। বিতি আরিয়ানের গালে একটা চড় মেরে দিল। সরি, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, আমি তোকে ইচ্ছে করে চর মারি নাই। আমি আসলে কি করব? না না ম্যাডাম, কি মনে করব, কিছু মনে করিনি। আপনার যা মন চাই করুন, আমি কিছু বলবো না। এরপর আমি নিজেও কন্ট্রোলে থাকবো না। কন্ট্রোলে থাকবি না মানে? তুই আবার কি করবি? আমাকে চর মারবি? কি করব সেটা তো পরেই দেখতে পারবেন। শোন, যাই করিস আমার চোখের সামনে থেকে সরে গিয়ে কর। যা, আমার রুমটা বাইরে থেকে বন্ধ করে দে প্লিজ। আমাকে একটু একা থাকতে দে। আরিয়ান রুম তো ঠিকই বন্ধ করলো, কিন্তু বাইরে থেকে নয়, ভিতর থেকে। আর এসে লাইটটা অফ করে দিল। এদিকে বিথি বারবার বলতেছে, কিরে তুই লাইট অফ করলি কেন? বেশি ভালো হবে না কিন্তু, বেশি বারবারই হয়ে যাচ্ছে আরিয়ান। বিথির কোনো কথা না শুনে সোজা গিয়ে বিথিকে জড়িয়ে ধরল।
বিথি আরও কিছু বলতে যাবে তখনই আরিয়ান বিথির ঠোঁট নিজের ঠোঁটের ভিতর একদম চাপ দিয়ে ধরল। বিথি কোনো মতে নিজের ঠোঁটটা ছাড়িয়ে চিৎকার করে আরিয়ানকে ঠাস করে একটা চড় মেরে দিল। বেয়াদ্দব ছেলে, কি হচ্ছে এসব ভুলে যাস না, আমি তোর অফিসের ম্যাম। আমার অফিসের ম্যাম, সেটা আমার অফিসে, আমার বাড়িতে নয়। আমার বাড়িতে আপনি আমার বিয়ে করা বউ। তুই কি এখন আমার উপরে জোর করে অধিকার খাটাবি নাকি? জোর করতে আপনি আমাকে বাধ্য করতেছেন। বাধ্য করতেছি মানে? কি করলাম আমি তোকে? এই যে নিজের কন্ট্রোল হারিয়ে আমাকে এভাবে চড় মারলেন, এই জন্যই তো আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আমার থেকে প্রতিশোধ নিচ্ছিস নাকি তুই? মনে করেন তাই। সারা জীবন তো শুধু আপনারাই অধিকার দেখালেন, এখন আমারটা দেখেন। তুই কি মনে করেছিস এইভাবে জোর জবরদস্তি করে আমার ভালোবাসা পাবি? মোটেও না, শুধু আমার দেহটাই পাবি, আমার মন না। আমি আপনার মন পাওয়ার বৃথা চেষ্টা করবই না, ওটা তো কেউই পায় না। আমি কেন, কোনো পুরুষই পায় না। তুই এত খারাপ আগে জানতাম না তো। হ্যাঁ, পেকে দেখলেন, আপনি আমার বিয়ে করা বউ। আপনার সাথে তো আমি এতটুকু করতেই পারি। দেখ আরিয়ান, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এরপরে কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম। লাইট অন কর, যা করেছিস অনেক হয়েছে। আরিয়ান বিথির কোনো কথা না শুনে বিথির থেকে তার শাড়িটা টান দিয়ে খুলে খুলে বিছানার উপর ফেলে দিল। এদিকে বিথি অন্ধকারে কিছুই বুঝতে পারতেছে না। সে লাইট অন করার অনেক চেষ্টা করলো, কিন্তু নতুন রুম, নতুন জায়গায় আছে, তেমন কিছু চেনে না। তার মোবাইলটাও সে খুঁজে পাচ্ছিল না। এদিকে আরিয়ান ইচ্ছে মতো তার অধিকার আদায় করে নিল। বিথি বারবার চিৎকার করার চেষ্টা করতেছিল, কিন্তু কোনো মতেই আরিয়ানকে থামাতে পারতেছিল না। অবশেষে বিথি আরিয়ানের কাছে নিজেকে সমর্থন করে দিল। ভেরি গুড ম্যাম, যত তাড়াতাড়ি আপনি আপনার ভালো বুঝতে পারবেন ততই ভালো। যত যাই হোক, দিন শেষে আমি আপনার স্বামী আর আপনি আমার বউ, এটা মাথায় রাখবেন। আরিয়ান, তুই আজ যা করলি কাজটা খুব খারাপ হলো, এর ফল তোকে ভোগ করতে হবে। আপনি যত বেশি চিল্লাপাল্লা করবেন তত আপনার ক্ষতি, কষ্ট আপনার হবে, অন্য কারো না। মানে তুই সব সময় জোর জবরদস্তি করবি আর আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়বি? অবশ্যই প্রয়োজনে তাই করতে হবে। ওই যে কথায় আছে না, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আমাকে দেখা করতে হবে। শেষ পর্যন্ত তোর মতো একটা 2 টাকার চাকর কিনা আমার গায়ে হাত দিলি, এই মুখ আমি আর কাকে দেখাবো? যত তাড়াতাড়ি আমাকে স্বামী হিসেবে মেনে নেবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। আরিয়ান চুপ কর, আমার কিন্তু রাগ উঠতেছে, বেশি ভালো হবে না কিন্তু, তোর মাথা ফাটিয়ে দেব। আচ্ছা, চুপ করলাম। ম্যাম চলেন, ফ্রেশ হয়ে আসি, ঘুমাতে হবে না। ফ্রেশ হব মানে? এই শীতের দিনে আমি কি এখন ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি নাড়াবো নাকি? আপনার শরীর তো এখন নাপাক হয়ে আছে, পবিত্র হতে হবে না। চলেন চলেন। তুই যা, তারপরে আমি যাব। আমি যাওয়ার পরে আপনার আসতে হবে কেন? আমার সাথেই চলেন। তুই গেলে যাব মানে? তুই ফ্রেশ হয়ে বের হ, তারপরে আমি যাব। না, আপনাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। কে বলতে পারে আমি ওয়াশরুমে গেলে আপনি হয়তো ঘরে আগুন জ্বালিয়ে দিবেন। আরিয়ান, তুই যাবি এখান থেকে নাকি আমি নিজের হাত নিজে কাটবো? বিথির কথা শুনে আরিয়ান একটু অবাক হয়ে গেল। আরিয়ান বুঝতে পারল এই মেয়ের তো মাথায় প্রচুর রাগ, একবার রাগ উঠলে কি না কি করে বসে। এই ভেবে আরিয়ান বিথিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। বিথি বারবার চিৎকার করতেছিল। আরিয়ান কিছু না শুনে নিজের হাতে বিথিকে গোসল করিয়ে দিল। রাত করে এত চিৎকার করতে হয় না, তাইলে বাইরে থেকে লোকে ভাববে আমি মনে হয় আপনাকে একটু বেশি আদর করতেছি। ও তাই তো, ঠিকই বলেছিস, বাইরে থেকে আবার লোকজন এই কথা ভাববে না? এই তো লক্ষ্মী মেয়ের মতো, বুঝতে পেরেছেন? এখন চুপচাপ ড্রেস পরিয়ে দিচ্ছি, গিয়ে ঘুমিয়ে পড়েন। এই এখন শীতকাল, মানুষ শুনবে কি হবে? রুমের সামনে কি তোর মা বাবা কান পেতে আছে নাকি আমার কথা শুনতেছে? এটা যেহেতু বিয়ে বাড়ি, তার মানে অনেক লোকজন আছে। আমার মা বাবাই কেন এখানে আড়ি পাততে আসবে? আরও অনেক মানুষ তো আছে, তারা আসতে পারে। তা ঠিক বলেছিস, তবে একটা কথা শোন, আমাদের মধ্যে যা হওয়ার হলো, এই ঘটনা যেন শুধু তোর আর আমার মধ্যেই থাকে, কেউ যেন না জানে। ম্যাম, ভাবছিলাম আপনি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, আপনার মাথায় প্রচুর বুদ্ধি, কিন্তু আমার ধারণা তো সম্পূর্ণ ভুল। ভুল মানে? আমার মাথায় কি বুদ্ধি নাই, তোর এটা মনে হচ্ছে? অবশ্যই
আমার এটা মনে হচ্ছে, কারণ বাসর ঘরের কথা কোনো পাগলই অন্য কারোর সাথে শেয়ার করে। আপনার এটা মনে হয় কেউ কি কখনো আপনার সাথে শেয়ার করেছে? তাও তো ঠিকই বলেছিস, কেউ তো আমার সাথে কখনো শেয়ার করেনি, তাহলে তুই কেন করবি? জি, আমি যা বলি সব ঠিকই বলি, এটা বাড়িতেও আর অফিসেও। অনেক বকবক করেছিস, এখন সর, আমাকে ঘুমাতে দে, সকালে অফিস আছে। অফিস আছে মানে 7 দিন কোনো অফিস নেই? কারণ আপনি এই বাড়ির বউ, এই বাড়ির কিছু নিয়ম কারণ আছে। কিসের নিয়ম কানুন? আমি কোনো নিয়ম কানুন মানি না। আমার অফিস আছে, আমাকে অফিসে যেতে হবে, ব্যাস। অফিস তো আমারও আছে, আমিও কি যাব? তোর মতো বেয়াদ্দবকে আমি আমার অফিসে রাখবো না। কাল গিয়ে তোর সাসপেন্ড লেটার পাঠিয়ে দেব। তা ঠিকই বলেছেন, অনেক দিন অফিস করলাম, কী লাভ? এখন তো অফিসের বস আমার বউ, আমার অফিস না করলেও চলবে। লিমিট ক্রস করবি না। আপনার যেহেতু অফিস, তাই আপনার বাহাদুরি এটা ভুলে যাবেন না। বাড়িটা কিন্তু আমার, আর আপনাকে আমার বাড়িতে আসতে হবে। সো আমার বাড়িতে আমার বাহাদুরি চলবে। তোরে থাপড়ায় আমি সোজা করে দিব। একটু আগের কথা মনে নাই কি হলো? লাথি মেরে তোকে রুমের বাইরে বের করে দিব, আর একবারও যদি এই কথা বলিস। যতবার আপনি রাগান্বিত হয়ে আমার গায়ে হাত তুলবেন, আমিও খুশি হয়ে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব, কথাটা মনে রাখবেন। তোর কলিজাটাও আমি টান দিয়ে বের করে নিয়ে এসে কুচি কুচি করে কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। মাথা ঠান্ডা করেন ম্যাম, না হলে আবার গোসল করতে হবে। আরিয়ান, চুপ কর। বিতে রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে বিছানার এক কোণে শুয়ে কান্না করতে শুরু করলো। মনে মনে তার বাবা মাকে অনেক বকাবকি করতেছে। এটা আমার সাথে কি করলো আরিয়ান? অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু বিথি কথা বললো না। আরিয়ান বুঝতে পারলো বিথি কান্না করতেছে। আরিয়ান ভাবলো কাজটা করার ঠিক হয়নি তার। অনুমতি ছাড়া এভাবে অনেক লজ্জাবোধ করলো। অনুশোচনায় আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। কিছুক্ষণ পর বিথি আরিয়ানকে ডেকে বলল, আরিয়ান, ঘুমাইছিস নাকি? শোন, না না, ঘুমাই নাই, বলেন কি বলবেন। তোর রুমে কোলবালিশ আছে, আমার কোলবালিশ ছাড়া ঘুম হয় না, রাতে কিছুতেই ঘুমাতে পারতেছি না। না ম্যাম, আমার রুমে তো কোলবালিশ নেই, আমি তো কোলবালিশ নিয়ে ঘুমাই না, তাই কোলবালিশও রাখি না রুমে। কোলবালিশ রাখিস না তো কি হয়েছে? আমার এখন কোলবালিশ লাগবে, কোত্থেকে নিয়ে আসবি? নিয়ে আয়, যা। সরি ম্যাম, এটা আপনার অফিস নয় যে আপনি যখন যা চাইবেন সাথে সাথে এটা আপনার কাছে পেয়ে যাবেন। এটা আমার বাড়ি, আমি এখন বলেছি কোলবালিশ নাই, তার মানে নাই। আরিয়ান, আমি তোর বাড়ি আছি বলে তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না। কোলবালিশ নাই তো এত রাতে আমি কোত্থেকে কোলবালিশ নিয়ে আসবো বলেন? তা আমি কি সারা রাত জেগে থাকবো? ঘুমানোটা আমার খুব দরকার, আমার খুবই মাথা ব্যথা করতেছে। শুধু কি মাথা ব্যথাই করতেছে, অন্য কিছু ব্যথা করতেছে না? আরিয়ান, তুই কিন্তু বেশি বেশি কথা বলতেছিস। আমি কিন্তু এরপরে কি করে ফেলবো এটা আমি নিজেও জানি না। বিথি এই কথা শুনে আরিয়ান বিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। বিথি বারবার চালানোর চেষ্টা করতেছিল আর বারবার বলতেছিল, তুই এত খারাপ চরিত্রে, এতে সমস্যা। আমি একটা মেয়ে মানুষ বলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই বারবার আমার সাথে এরকম করতে পারিস না। তুই কিন্তু আমাকে জোর জবরদস্তি করতেছিস। কোনো কথাতে যখন কাজ হচ্ছিল না, ঘাড়ে কামড় দিল। আরিয়ান চিৎকার করে বিথিকে ছেড়ে দিল। বিছানা থেকে লাফতে উঠে বলল, লাইট অন করে দেখালো তার ঘাড় দিয়ে রক্ত বের হচ্ছে। রেগে গিয়ে আরিয়ান, তুই কি মানুষ না ডাইনি? এটা কি করলি? এত জোরে কেউ কামড় দেয়? হায় হায় আল্লাহ, রক্ত বেরোচ্ছে। এটা কাকে বিয়ে করলাম আমি? এ তো দেখি একটা আস্ত ডাইনি। রাগারাগি করে আরিয়ান রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে শুয়ে পড়ল। বিথিও রুমে একা একাই শুয়ে থাকলো। আর রাতটা তাদের এভাবে পার হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আরিয়ান রুমে এসে দেখলো রুমের দরজা এখনো খোলা হয়নি। রাগান্বিত হয়ে আরিয়ান বিথিকে ডাকতে শুরু করলো। ভিতর থেকে তখন দরজা খুলে দিলে আরিয়ান রাগান্বিত হয়ে বলল, দরজা খুলতে কেউ এত সময় নেয়? রুমের ভিতরে একা একা কি করতেছেন? কি আর করব, নিজের শোক পালন করতেছিলাম। শোনেন, বাড়িতে অনেক মানুষ, লক্ষ্মী বউয়ের মতো রেডি হয়ে বাইরে যান। আমি তো লক্ষ্মী বউ না, বাইরে যেতে পারবো না। আচ্ছা রুমেই থাইকেন। অনেক ধন্যবাদ, আমাকে তুই এখন একা ছেড়ে বাইরে যা, এই রুমে আসবি না প্লিজ। মানে কি আমি রুমে আসবো না?
তাহলে তোর রুমে তুই থাক আর আমার জন্য আলাদা একটা রুম ঠিক করে দে। আমার বাড়িতে এক্সট্রা কোনো রুম নেই, যেটা আমার রুম ওটাই আপনার রুম, চুপচাপ মানিয়ে নিন। শোন, আমি রেডি হয়ে এখন অফিসে যাব। কাল রাতে বললাম না, কথা কানে যায় নাই, 7 দিন কোনো অফিস হবে না। তুই পারলে আমাকে আটকে দেখা। আপনার সাহস থাকলে আপনি রুম থেকে বের হয়ে তো দেখান। বিথি ওয়াশরুমে গিয়ে অফিসের ড্রেস পরে অফিসে যাওয়ার জন্য বের হতে লাগলো। আরিয়ান রাগান্বিত হয়ে বিথির হাত ধরে টান দিয়ে বিছানার উপর ফেলে দিল। বিথি আরিয়ানকে চড় মারতে যাবে, তখনই আরিয়ান বিথির 2 হাতের ভিতর তার 2 হাত দিয়ে বিথিকে শক্ত করে ধরলো। বুঝতে পারতেছিল এখন কিছু একটা হবে, তাই বিথি বারবার বলতেছিল, ঠিক আছে আমি অফিসে যাব না আরিয়ান। বিথির কোনো কথা না শুনে বিথির শরীর থেকে তার অফিসের ড্রেস টেনে খুলে দিল। বিথি রেগে গিয়ে, আরিয়ান, তোর কতদিনের শখ ছিল আমার শরীরটা ভোগ করার? কোনো দিনই শখ ছিল না। কাল রাত থেকে তো দেখতে পারতেছি কথায় কথায় আমার উপর ঝাঁপিয়ে পড়তেছিস। যেমন কুকুর তেমন মুগুর, কথা না শুনলে এভাবে শায়েস্তা করতে হবে। কি শুয়োরের বাচ্চাকে করবে আমাকে শায়েস্তা? হ্যাঁ, তোর এত পাওয়ার কি নিয়ে শুনি? ওইটা আমি এখন কেটে দিব। কি ঠিক শুনেছিস, তোর ওইটা কেটে দেওয়ার পর দেখবো তোর এত এনার্জি আসে কোথার থেকে। আমার এটা কেটে দিলে আপনার কি হবে? আপনাকে শান্তি দিব কিভাবে? তোকে শাস্তি দিতে কে বলেছে? তোর মতো হারামজাতাকে আমার চোখের সামনে আমি দেখতে চাই না। আরিয়ান বিথির চোখে হাত দিয়ে ধরে বিথির ঠোঁটে কিস করতে লাগলো। বিথির তখন কিছুই করার ছিল না, না সেই তার হাত দিয়ে কিছু করতে পারতেছে আর না সেই মুখ দিয়ে কথা বলতে পারতেছে। বেশি ছোটাছুটি করো না, ব্যথা পাবা। ছাড় তো আমাকে, কুত্তার বাচ্চা, তোর ভালো হবে না। আরিয়ান বিথির কোনো কথা না শুনে ইচ্ছে মতো আদর করতে লাগলো, ঠিক রাতের মতো। আরিয়ান দেখতে পেল বিথির ব্যথায় ছটফট করতে করতে কান্না করতেছে। আরিয়ান তখন চুপচাপ ছেড়ে দিল। তখন বিথি বলে উঠল, ছালি কেন, আরও কর, যতক্ষণ পারিস অমানুষের মতো ব্যবহার কর। তুই যে কত ছোট মনের মানুষ এটা তোর ব্যবহারে তুই প্রমাণ করে দিচ্ছিস। আরিয়ান তখন লজ্জা পেল বটে, অনেকটা বেশি ব্যথা দেওয়া হয়ে গেছে। লজ্জা অনুভব করে এসে বিথিকে বলল, বিছানা থেকে উঠে এখন ফ্রেশ হও। কান্না করতে করতে বিথি বলল, আমি এখন গোসল করার মতো অবস্থাতে নেই, তুই যা, সর এখান থেকে, আমাকে একা থাকতে দে প্লিজ। গোসল না করে এভাবে থাকা যাবে না, এখনই বাইরে থেকে সবাই আপনাকে ডাকতে আসবে। আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা কর, আমি উঠে দাঁড়াতে পারতেছি না। আরিয়ান তার কষ্ট বুঝতে পারল, বুঝতে পেরে তাকে কোলে তুলে নিল। ওয়াশরুমে গিয়ে সুন্দর করে গোসল করিয়ে লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে দিল, তারপর রুমে এনে আবার বসিয়ে দিল। তখন বাইরে থেকে আরিয়ানের মা আসলো, এসে বলল, বাহ বৌমা, তোমাকে তো খুবই সুন্দর লাগতেছে। কই তোমার মা যে বললো তুমি নাকি শাড়ি পরতে পারো না, অনেক সুন্দর করে তো শাড়ি পরেছো। মা, তোমার বৌমা সব দিকেই পারদর্শী। আন্টি শোনেন, আমার মা ঠিকই বলেছেন, শাড়ি পরতে পারি না, আপনার ছেলে পরিয়ে দিয়েছে। আরিয়ান লজ্জা পেয়ে মুখ লুকালো আর মনে মনে বিথিকে গালি দিতে লাগলো। কি বোকাচোদা মেয়েরে, আমি শাড়ি পরিয়ে দিয়েছি এটা আবার আমার মার সামনে বলতেছে। মা আগে বের হোক, তারপরে তোর হচ্ছে। বাবা আরিয়ান, তাড়াতাড়ি নিচে আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসতেছি। শোন আরিয়ান, তুই বাইরে গেলে যা, আমি যাব না। রুমে যত থাকবে তত তোমার বিপদ হবে। তুই কতটা জানোয়ার হতে পারিস সেটাও আমি দেখব। নিজের বউকে আদর করা যদি জানোয়ার হয়ে থাকে তাহলে আমি জানোয়ার। তার বাচ্চার কিভাবে গালি দিলে তোর লজ্জা হবে? গালি দিয়ে তুমি আমাকে লজ্জা বানাতে পারবে না, বেটার হবে আমাকে ভালোবেসে বোঝালে। ভালোবাসা মাই ফুড, তুই জীবনেও কোনোদিন আমার ভালোবাসা পাবি না। সময় আসুক, দেখা যাবে। চল, তোর মা বাইরে যেতে বলো, দেখি বাইরে আবার কি নাটক হয়। মানুষের সামনে গেলে একটু ভদ্র ভাষায় ভালোভাবে কথা বলো। ওয়েট ওয়েট ওয়েট, তুই কোন সাহসে আমাকে তুমি করে বলতেছিস? তুই ভুলে যাস না আমি তোর অফিসের বস, আপনি তো আপনি করে কথা বল। ম্যাম, আপনি কেন ভুলে যাচ্ছেন? এটা আপনার অফিস নয়, এটা আমার বাড়ি। আর আমার বাড়িতে আমার কথাতেই সব কিছু হবে। বাড়ির বাহাদুরি তো ঠিক আছে, দেখার সময় আমারও আসবে। সময়ের অপেক্ষা করুন। এখন যাবি? চলো তবে একটা কথা, বাইরে গিয়ে মানুষের সামনে আমাকে তুই তোকারি করবেন না প্লিজ। তো কি বলবো? ওগো শোনো, ওগো কই যাচ্ছ? ও এখানে আসো, কি আশা করতেছিস এইভাবে কথা বলবো তোর সাথে? ঠিক এভাবেই কথা বলবে, আমার আশা করাটা কি ভুল?
অবশ্যই তোর আশা করা ভুল। তুই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখতেছিস। আপনার খুব অহংকার, তাই না? আপনার এই অহংকার আমি একদিন ভেঙে চুরমার করে দেব। আমার অহংকার ভাঙতে হলে এর জন্যই আমার চেয়ে বড় কিছু হয়ে দেখাতে হবে তোকে। দেখাবো ইনশাল্লাহ। কথা শেষ করে বিথি রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। নিচে আসতে সাজানোটা অনেক সুন্দর ছিল। সবে বিথির অনেক প্রশংসা করতেছিল। আরিয়ানের অনেক ছোট বোন ছিল, তারাও এসে জিজ্ঞেস করতেছিল রাতটা কেমন গেল। বিথি রাগান্বিত হলো, তবে তার রাগটা কন্ট্রোল করলো আর সবাইকে হাসি মুখে বলল, হ্যাঁ রাতটা সুন্দর ছিল। বিথির কথা শুনে আরিয়ান মুচকি মুচকি হাসি দিল। বিথি আরিয়ানের দিকে তাকিয়ে রাগে যেন তার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। আরিয়ান বিথিকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। তুই আমাকে থ্যাঙ্কস কেন দিচ্ছিস? এই যে সবার সাথে হাসি মুখে সবটা ম্যানেজ করতেছো। তুই আবার আমাকে তুমি তুমি করে বলতেছিস? আস্তে, এখন আমরা রুমে নয়, বাইরে আছি। আর শোন, আমি তোর জন্য কিছু করিনি। আজ আমার মা বাবা আসবে, তাদেরকে কেউ যেন কোনো কথা না শোনাতে পারে, তাই মুখ বুজে সবকিছু সহ্য করে নিতেছি। সে তুমি যে জন্যই করো, ভালো লাগছে। আমার খুব খিদে পেয়েছে, তোদের বাড়িতে কি একটু খাবার হবে? কেন খাবার হবে না? অবশ্যই খাবার হবে। আরিয়ান তার মাকে গিয়ে বলল, বিথি খিদে পেয়েছে। মাতাকে বলল, বিথিকে নিয়ে রুমে যা, আমি খাবার পাঠিয়ে দিতেছি। আরিয়ান বিথিকে নিয়ে রুমে চলে গেল। একটু পরে আরিয়ানের মা তাদের খাবার দিয়ে আসলো। বিথি তখন তার হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাত দুটো অনেক ব্যথা। সে হাত দিয়ে খাবার খেতে পারবে না, তাই সে আরিয়ানকে বলল একটা চামচ নিয়ে এসে দিতে। সে হাত দিয়ে খাবার খেতে পারবে না। এটা শুনে আরিয়ান, চামচ লাগবে কেন? আমি আছি না। তুই আসছিস মানে? আমি আছি মানে কি আমি খাইয়ে দেব? আরিয়ান, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। একটু বোঝার চেষ্টা করো। বাইরে যদি আমি এখন চামচের জন্য যাই, তাহলে সবাই সন্দেহ করবে যে আমাদের মধ্যে সম্পর্কটা হয়তো ভালো নেই। তখন তো তোমার মা বাবাকেই কথা শোনাবে। আরিয়ানের কথা শুনে বিথি আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। আরিয়ান তাকে খাবার মুখে তুলে খাওয়াচ্ছিল। তখনই বিথির মা বাবা তাদের রুমে আসলো। বিথি তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বিথির বাবা এসে আরিয়ানের হাতে হাত রাখলো আর আরিয়ানকে বলল যে তোমাদের মধ্যে সব কিছু স্বাভাবিক কি আছে? আরিয়ান মনে মনে ভাবছে, স্বাভাবিক নাই। ডাইনি একটা মহিলাকে কলা কৌশলে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছেন। এখন তো সব কিছু ভুগতেছি আমি। বিথির মা বিথিকে জিজ্ঞেস করলো, মা সব কিছু ঠিক আছে তো? কিভাবে সবকিছু ঠিক থাকবে? তোমরা এটা কি করলে আমার সাথে? কি করলাম মানে? কি করলে মানে বুঝতে পারতেছো না? তোমরা জেনে শুনে আমার অফিসের একটা এমপ্লয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে। এটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ছি ছি, এভাবে কথা বলতে হয় না। এখনো তোমার স্বামী, এটা ভুলে যেও না। আমি এটা তোমাদের থেকে আশা করিনি মা। মা বাবা যা করে সন্তানের ভালোর জন্যই করে, এটা ভুলে যেও না। এখানে তোমরা আমার কি ভালো দেখলে? এখানে আমার কি ভালো হচ্ছে? এখানে তোমার সবটাই ভালো। দিব্যি তো এসে দেখলাম কত সুন্দর আরিয়ান বাবা তোমাকে খাবার খাইয়ে দিচ্ছিল। শুধুমাত্র একটু খাবার খাইয়ে দিচ্ছিল, এটার জন্য এটা ভেবে নিও না তোমার মেয়ে সুখে আছে। প্রথমে কোনো কিছুই স্বাভাবিক থাকে না, আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। বিথির মায়ের কথা শুনে বিথির বাবা আরিয়ানকে যে বলল, বাবা তুমি কি আমার মেয়েকে কষ্ট দিচ্ছ? আর মেয়েটা বলতেছে সে সুখে নেই। আমি কিন্তু আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি তার মুখে হাসি দেখার জন্য, তার মুখে কষ্ট দেখার জন্য না। তখন আরিয়ান বলল, আঙ্কেল, সবকিছু ম্যানেজ করতে একটু সময় লাগবে। তাদের কথা শুনে বিথি বলল, ওর হাতে তুলে দিয়েছো মানে বাবা, তার মানে আরিয়ান আগে থেকে সবকিছু জানতো? না, আরিয়ান কোনো কিছুই জানতো না আগে থেকে। যাই বলো বাবা, আমি তোমাদের কোনো দিনও ক্ষমা করতে পারবো না। কেন ক্ষমা করতে পারবা না? কি হলো? কোনো ভুল তো দেখতেছি না এখানে। সামান্য 2 টাকার স্যালারির একটা চাকরের সাথে তুমি আমাকে আমার বিয়ে দিয়েছো, আবার বলতেছো কোনো ভুল দেখতে পারতেছো না? বিথি, ভুলে যেও না ও তোমার স্বামী। এখন সম্মান দিয়ে কথা বলো। আর ওর সম্মান মানে তোমার সম্মান, এটা ভুলে যেও না। কিসের স্বামী বাবা? কিসের স্বামী? ওকে আমি স্বামী বলে কখনো মানি না, আর না কোনোদিন মানবো। এই আরিয়ানকে নিয়ে তুমি একদিন গর্ব করবে, এই কথাটা আজ আমি বলে দিলাম। এই কথা বলে বিথির বাবা আরিয়ানকে বলল, কি বাবা, আমার কথা রাখতে পারবে তো? আমার মেয়ের এই অহংকার তোমাকে ভাঙাতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে তুমি ওর থেকে ভালো কিছু হতে পারো। কি পারবে তো? বিথির বাবার কথা শুনে আরিয়ান বলল, ইনশাল্লাহ আঙ্কেল,
অবশ্যই আমি পারবো, তাও খুব তাড়াতাড়ি। চামড়ার মুখ তো অনেক কিছুই বলা যায়। তোমাদের সকলকে আমি প্রমিস করলাম খুব তাড়াতাড়ি বিতির থেকে ভালো কিছু হয়ে দেখাবো। যেদিন দেখতে পারবি সেই দিন এইসব কথা বলিস, যেদিন দেখাতে পারবি সেই দিন এইসব কথা বলিস। তোর মুখে এইসব কথা মানাচ্ছে না। আচ্ছা, অনেক কথা হয়েছে আঙ্কেল আন্টি, আপনারা বসেন। আমার মা বাবাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না, আমার মা বাবাকে আমি দেখে নেব। ঠিক আছে, তোমার মা বাবা এসেছে, তুমি কি তাদের দেখাশোনা করবে? কিন্তু তোমার তো খাওয়া শেষ হয়নি, আসো বাকিটা খাইয়ে দেই। না গো, অনেক করেছো, অনেক ধন্যবাদ। এখন আমাকে উদ্ধার কর। বিথির মুখে এমন কথা শুনে আরিয়ান মুচকি হেসে উঠল। যখন বিথি আরিয়ানকে বলল, কি ব্যাপার, হাসছিস কেন? আরিয়ান কিছু বলার আগে বিথির বাবা বলল, সম্পর্কে টানাপড়া এভাবে আস্তে আস্তে শেষ হয়, এটা তো শুরু। আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে, দুজনকে একটু মানিয়ে নিতে হবে। তারপর আরিয়ানকে বলল, বাবা, আমার মেয়েটা একটু রাগী, তুমি তো জানো, ওকে একটু সামনে রেখো। তাদের কথা শেষ করে বিথির মা বিথির বাবাকে বলল, আচ্ছা, ওদেরকে একা ছেড়ে দাও, চলো আমরা বাইরে যাই। তখন আরিয়ান বিথিকে টান দিয়ে জড়িয়ে ধরল। বিথি রেগে গিয়ে ওরের বাচ্চা, আবার তুই আমাকে জড়িয়ে ধরেছিস? ছাড়। তোমার মুখে এমন কথা শুনে মনে হচ্ছে তোমার ঠোঁটটাও কামড় দিয়ে দেই। এত বছর আমি তোর সাথে কাজ করলাম, তোর চরিত্র এতটা খারাপ কখনো জানতেই পারলাম না। আরে তোমার চরিত্র খারাপ এইভাবে কেন বলতেছো? তুমি অফিসে গিয়ে সবাইকে জিজ্ঞেস করো তাদের স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্কটা কেমন। বিথি অনেক ছোটাছুটি করার পর যখন ছুটতে পারলো না, বাধ্য হয়ে আরিয়ানের কানে এত জোরে কামড় দিল, আরিয়ান বিশাল একটা চিৎকার দিয়ে উঠল। চিৎকারে যেন সারা বাড়ি নড়ে উঠল। সবাই তো ভয়ে তাদের রুমে দিকে আসতে লাগলো। সবাই রুমে এসে দেখলো আরিয়ান আর বিথি দুজন দুজনকে জড়িয়ে আছে। আর তাদের এই অবস্থা দেখে সবাই লজ্জা পেল। তবে আরিয়ানের মা জিজ্ঞেস করলো, কিরে বাবা, এত জোরে চিৎকার করে উঠলে কেন? তখন বিথি বলল, ও কিছু না আন্টি, আমার চুরির সাথে ও একটু ব্যথা পেয়েছে। কিরে আরিয়ান, তুই কি এখনো ছোট আছিস নাকি? চুরির সাথে একটু ব্যথা করে চিৎকার করে ওঠে। ও তুমি বুঝবে না মা, যাবে এখান থেকে সবাই। আপনার ছেলেটা একটু গাধা টাইপের তো, তাই। একদম গাধা বলবা না। তাদের রুম থেকে সবাই বের হয়ে গেল। তারা বুঝতে পারলো নতুন নতুন জামাই বউয়ের ঘরে এরকম একটু একটু সাউন্ড হবে। সবাই রুম থেকে বের হতে গিয়ে আরিয়ানের মামাতো বোন এসে আরিয়ানকে বলল, ভাইয়া এত জোরে চিৎকার করার কথা তো ভাবি চিৎকার না করে তুমি করলা যে, বিষয়টা ঠিক বুঝলাম না। চোর ডাকাত থেকে এত দূরে চিৎকার করে নাকি? আরিয়ান তখন ধমক দিয়ে বলল, তোর এত কিছু বুঝতে হবে না, বেশি পেকে গেছিস, যা এখান থেকে ভাগ। আরিয়ানের বোন তখন রুম থেকে বের হয়ে গেল। আরিয়ান রুমের দরজা বন্ধ করে দিয়ে বিথিকে ধমক দিয়ে বলল, বিথি, এটা কি ধরনের ব্যবহার তোমার? রাতে একবার ঘাড়ে কামড় দিলে, এখন আবার কানে কামড় দিলা, কি সমস্যা কি? তোর সমস্যা কি জানোয়ার? তোর কথায় কথায় এভাবে আমাকে জড়িয়ে ধরতেছিস কেন? তুমি আমার বউ, আমি তোমাকে জড়িয়ে ধরবো না, এটা কোনো কথা? সেটাই তো, তুমিও তো আমার জামাই, আমি তোমাকে কামড় দিব না, এটা কোনো কথা? দেখবি তুই আমার মেজাজটা গরম করে দিবি না। শয়তান, তুই এখন আবার আমাকে তুই তুকারি করছিস? তুই এখন থেকে যেভাবে কথা বলবি আমার সাথে, আমিও ঠিক এভাবেই কথা বলবো। তাহলে আমি তোকে এইভাবে কামড়াতে থাকবো? তুই কি ভাবছিস এভাবে তুই আমাকে কামড়াবি আর আমি সেই ভয়ে তোর কাছে যাব না? তুই যে ধরনের কুকুর, কুকুরের ল্যাচ তো কোনোদিনও সোজা হয় না, তোরও হবে না। তুই যাই করিস আমার অধিকার আমি আদায় করেই ছাড়বো। বিথি আরিয়ানের সাথে বেশি কথা না বলে বাইরের বারান্দায় গিয়ে মন খারাপ করে বসে থাকলো। এদিকে আরিয়ান তার কান ধরে বিছানায় বসে থাকলো। কানে প্রচণ্ড ব্যথা হচ্ছে। বিথি এটা বুঝতে পারলো, তাই সে রুমে এসে আরিয়ানকে বলল, কানে কি খুব ব্যথা করতেছে? তা শুনে তোর কাজ নেই, যা সর। কাল রাত থেকে এখন পর্যন্ত তুই তো আমাকে কত ব্যথা দিলি। তো তুই কি প্রতিশোধ নিচ্ছিস নাকি? প্রতিশোধ না, আমার আত্মসম্মান রক্ষা করতেছি। বিয়ের পর আবার মেয়েদের আত্মসম্মান হয় কিভাবে? কেন, বিয়ের পর কি মেয়েরা সবকিছু বিক্রি করে দেয় নাকি? বিক্রি করে দেয় না অবশ্য, তবে বিয়ের পর মেয়েদের নিজের বলে কিছু থাকে না, সব কিছু তার স্বামীর। তোকে স্বামী বলে কে মানে শুনি? মানবে, তুমি মানবে। বিয়েবাড়ির সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এবার বিথিতে বাড়ি যাওয়ার পালা। সন্ধ্যার আগেই বিথির মা বাবা বিথি আর আরিয়ানকে তাদের বাড়িতে নিয়ে গেল।
বিয়েবাড়ির এটা নিয়ম। বিথিদের বাড়ি যাওয়ার পর বিথির মা আরিয়ান আর বিথিকে তাদের রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে বিথি আরিয়ানকে বলল, শোন, এটা কিন্তু তোর বাড়ি না, এটা আমার বাড়ি। জি ম্যাম, আমি জানি যে এটা আপনার বাড়ি। ভেরি গুড, এইভাবে আমার সাথে কথা বলবি। বয়েই গেছে আমার এভাবে কথা বলতে। মোটেও আমি এভাবে কথা বলবো না। এইভাবে কথা না বললে তোর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। বিথি ঝগড়া করতেছিল। এদিকে আরিয়ান দরজার দিকে তাকিয়ে দেখলো বাড়ি থেকে বিথির বাবা তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখা মাত্র আরিয়ান বিথিকে শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে কানে কানে বলতে লাগলো, তোমার বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ঝগড়া করো না, নইলে তোমার বাবা কষ্ট পাবে। তুমিও আমার মতো অভিনয় করো। আরিয়ানের কথা শুনে বিথিও আরিয়ানকে জড়িয়ে ধরলো। এটা দেখে বিথির বাবা হাসতে হাসতে বাইরে গিয়ে বিথি মাকে বলল, জানো বিথির মা, মেয়ে আর মেয়ের জামাইকে ডাকতে গিয়েছিলাম তাদের রুমের সামনে। হ্যাঁ, তো কি হলো? আসে না ওরা? আর বলো না, গিয়ে তো আমি লজ্জা পড়ে গেছি। কেন, কি হলো আবার? রুমের সামনে গিয়ে দেখলাম ওরা দুজন। ওরা দুজন কি বলে? তুমি আর আমি বিয়ের পরে যা করতাম ওরা তাই করতেছে। তুমিও না পুরো বয়সে ভীমরতি ধরেছে না? আরে আমি কি ইচ্ছে করে গিয়েছি নাকি? আমি তো ডাকতে গিয়েছি, গিয়ে দেখি এই অবস্থা, সাথে সাথে আমি চলে আসলাম। এখন চুপ করো, নাইলে ওরা কথা শুনতে পারবে, তখন আবার লজ্জা করে যাবে। যাক, আমার মেয়েটা তো সবকিছু মানিয়ে নিতে পারছে, এটাই অনেক। আর ছেলেটাও ভালো, তোমার বদমেজাজি রাগের মেয়েটাকে ঠিকই সামলে নিতেছে। ঠিক বলেছো, ছেলেটা অনেক ধৈর্যশীল একটা মানুষ। বিথির মা আর বাবা কথা বলা শেষ না করতেই বিথি আরিয়ান খাওয়ার টেবিলে চলে আসলো। তার খেতে খেতে অনেক গল্প করলো। খাওয়া শেষ হয়ে গেলে বিথির ছোট বোন বিথিকে বলল, আপু ভাইয়া, আমি আর তুই আজ আমাদের সামনে যে বাগানটা আছে ঘুরতে যাব। অনেক মজা হবে। খাওয়া দাওয়া করেই চল, রেডি হয়ে আমরা বের হই। বোনের কথা শুনে বিথি বলল। না, কোথাও যাব না। তখন আরিয়ান বলল, কেন যাব না? আমরা ছোট মানুষ, আবদার করেছে, অবশ্যই যাব। আপনি গেলে যান, আমি যাব না। না না আপু, তুইও চল প্লিজ। তুই না গেলে মজা হবে না। প্লিজ আপু চল। আরে তোমার বোনকে অত জোর করতে হবে না, ও এমনি যাবে। তুমি যাও, রেডি হও গিয়ে। আরিয়ানের মুখে এমন কথা শুনে বিথি আরিয়ানকে রুমে নিয়ে এসে বলল, তুই বেশি পাকনা হয়ে গেছিস, তাই না? তোকে কে এত বাল পাকনা কথা বলতে বলেছে? তুই যা ঘুরতে, আমি কোথাও যাব না। আর শোন, আমার বিষয়ে বেশি নাক গলাবি না। ভাগ্যিস আমার মা বাবা ছিল, তাই তোকে কিছু বললাম না, নইলে কানের নিচে একটা ঠাস করে চড় মেরে দিতাম। বিথির এই কথা শুনে আরিয়ান বলল, সে তুমি চর মারবে না কি করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মাথায় রেখো, যতবার চর মারবে ততবার কিন্তু কতবার কি কি করবি তুই? ততবার কি দেখাবো। দেখা দেখি কি করবি? মারবি আমাকে? মার। না না, কি বলো এসব? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তাকে কি আমি মারতে পারি? আমার সামনে থেকে সর, না হলে তোর ওই জায়গায় লাথি মারবো। আরে না, ভুলেও এই কাজ করবা না, ওখানে লাথি মারলে কিন্তু আমি মরে যাব। আমি তো ওটাই চাই যে তুই মরে যা। তুই মরে গেলেই তো আমি ভাবছি। ওইটাই তো মেয়েদের একমাত্র শান্তির জায়গা। তুমি তোমার ভালো বুঝতে পারতেছো না। আমি আমার ভালো অবশ্যই বুঝি। আমি তোর সাথে থাকলে আমার যে কোনো ভালো হবে না, এটা আমি খুব ভালোই বুঝতে পারতেছি। বেশি কথা না বলে যাও, রেডি হও, এখন তোমার বোনকে নিয়ে বের হব। চরিত্রহীন লোক, এখন আবার আমার বোনের দিকে নজর গেল নাকি তোর? সি সি সি, কি কথা বলো? তোমার বোন মানে আমারও ছোট বোন না? তোর মতো একটা চরিত্রহীন শুয়োরের বাচ্চার আবার ছোট বোন আছে নাকি? বিথির মুখে এমন কথা শুনে আরিয়ান বিথিকে জড়িয়ে ধরে বিছানার উপর পড়ে গেল। আর বিথি বারবার আরিয়ানকে বলতেছে, আমার উপর থেকে সর, আমার কিন্তু ব্যথা লাগতেছে। আরিয়ান তখন বিথিকে বলল, ভালোই ভালোই রেডি হও, নইলে কিন্তু গোসল করার ব্যবস্থা করে দিব। এই অবস্থায় বিথির বোন রেডি হয়ে তাদের রুমে আসলো। এসে দেখলো তারা দুজন বিছানার উপর শুয়ে আছে। বিথির গায়ের উপর আরিয়ানকে দেখে বিথির বোন লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল। তখন আরিয়ান বিথিকে বলল, এখন বলো, ভালোই ভালো রেডি হইবা কিনা? কতবার বললাম রে ভাই, আমি যাব না, তুই যা। ঠিক আছে, আমিও যাব না। দাঁড়া, দরজা বন্ধ করে দিয়ে আসি। দরজা বন্ধ করবি মানে? মানে বোঝো না তুমি? না গেলে আমিও কোথাও যাব না, আর দরজা বন্ধ করে দিয়ে আসি। যাবি না ঠিক আছে, এখানে দরজা বন্ধ করার সাথে কি সম্পর্ক? লুডো খেলবো তোমার সাথে, আর দরজা খোলা রেখে খোলা যাবে না। লাথি খাওয়ার আগে এখান থেকে
যা, আমাকে রেডি হতে দে, আমি রেডি হতে চাই। এই তো লক্ষ্মী বইয়ের মতো কথা, যাও রেডি হয়ে আসো। রেডি হয়ে তারা তিনজন ঘুরবার জন্য বের হলো। বাগানটা খুবই সুন্দর ছিল, চারিদিকে ফুলের গাছ, ওয়েদারটা সুন্দর ছিল। তখন বিথিকে বলল, আপনি তোর আর ভাইয়া ছবি তুলে দিই। এই কথা শুনে বিথি বলল, দেখ, আমার কিন্তু এখন মেজাজ উঠতেছে ঘুরতেছে। আসার বায়না ধরেছিলি, ঘুরতে এসেছি, এখন আমি ছবি তুলতে পারবো না। আপু এমন করিস কেন, একটু ছবি তো ওঠা প্লিজ। বললাম নাম সব, উঠবো না, তুইও যা। আরে বাদ দাও, তোমার বোনকে এত জোর করতে হবে না। এসো তুমি আর আমি ছবি উঠি। আরিয়ানের কাছে এমন কথা শুনে বিথি ভাবলো, ওর তো চরিত্রের সমস্যা আছে, ওবার আমার বোনের সাথে ছবি উঠবে না। বাবা, আমি চাই, গিয়ে ছবি তুলেই বোনকে গিয়ে বলো, নে আমি এসেছি, আমাদের ছবি তোল। কি রে আপু, একটু আগেই না ছবি উঠবে না বলে খুব রাগ দেখালি, আর এখন যেই ভাইয়া বলেছে ভাইয়া আর আমি ছবি উঠাবো, তখনই তুই এসে বলতেছিস তুই ছবি উঠাবি। তোমার বোন আসলে জেলাস হচ্ছে, তার জামাই অন্য একটা মেয়ের সাথে ছবি উঠবে। বিষয়টা কেমন দেখায় না? হচ্ছে তো সেরকমই। কি রে আপু, তুই কি তোর জামাইয়ের পাশে তুই ছাড়া কাউকে সহ্য করতে পারতেছিস না নাকি? উফ, তোরা থামবি, আমার রাগ হচ্ছে কিন্তু এখন, আমি কিন্তু চলে যাব এখান থেকে। আরে না না না, সরি, আর কেউ আপনার রাগ উঠাবে না। এখন নেন ছবি উঠি। নে তোরা পাশাপাশি দাঁড়া। নে দাঁড়িয়েছি, এখন তোল। এই আবার কেমন দাঁড়ানো, আশেপাশে একটু তাকিয়ে দেখ ওরা কিভাবে ছবি উঠাইতেছে, একে অপরকে জড়িয়ে ধরে হাত ধরে কত সুন্দর সুন্দর করে ছবি উঠতেছে, আর তোরা মাঝখানে আকাশ পাতাল ফাঁকা রেখে দুজন দাঁড়িয়ে আছিস। ঠিকই তো বলেছে ও। তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। একদম আমার কাছে আসার চেষ্টাও করবি না। এটা কি ধরনের অসভ্যতা বিথি? বাইরে বের হয়েও তুমি এরকম ব্যবহার করবে? তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে দেখবি আমি কি করে পাবলিক ডেকে নিয়ে এসে তোকে গণধোলাই খাওয়াবো। বুঝলাম না তো, বাড়ি থেকে বের হওয়ার সময়ও দেখলাম দুজন খুব জোরাজোরি করতেছ, বাড়ি থেকে বের হয়ে আবার কি হলো? আসলে তোমার আপু না বাড়ি থেকে বের হতে চাইনি, সারাদিন আমাকে নিয়ে রুমে থাকতে চাইছিল। আমি জোর করে নিয়ে আসলাম, তাই রাগ হয়েছে আর কি। ভাইয়া এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। আরিয়ান, তুই কিন্তু বেশি বেশি বলতেছিস। আরিয়ান বিথির হাত ধরে বিথিকে জড়িয়ে ধরে বিথির বোনকে বলো, নাও এবার ছবি তোলো। বিথির বোন তাদের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিল। তারপরে তারা একটু ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে আসার পর আরিয়ান বিথির বাবাকে ডেকে বলো, আঙ্কেল, বাড়িতেও যাইতে হবে, এবার অফিসে ছুটি নিয়েছিলাম, ছুটিও শেষ, তাহলে আমাদের ব্যবস্থা করেন। হ্যাঁ বাবা, কালকে তোমরা চলে যেও। চলে যাব মানে? আমি কোথাও যাব না বাবা। কোথাও যাবে না মানে? তোমার স্বামীর বাড়ি ওইটাই এখন থেকে তোমার নিজের বাড়ি। ওটা আমার বাড়ি হতে যাবে কেন? এটা আমার নিজের বাড়ি। সরি, এটা তোমার নিজের বাড়ি নয়, এখন থেকে তোমার স্বামীর বাড়ি তোমার নিজের বাড়ি। এ বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তুমি এত বড় কথা বলতে পারলে বাবা আমাকে? কষ্ট হলেও কথা এটাই সত্যি। তার বাবার এরকম অপমানজনক কথা শুনে বিথি রাগান্বিত হয়ে আরিয়ানের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে আরিয়ানকে বলল, তাড়াতাড়ি জিনিসপত্র গোছা, তোর বাড়িতে যাবো। এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। এই কথা শুনে আরিয়ান বলল, আরে তুমি রাগ করতেছো কেন? তোমারই তো বাবা। আরিয়ান, মেজাজটা গরম করিস না। তুই যাবি কি না যাবি না? যাবো না কেন? অবশ্যই যাব। চলো রেডি হও। রেডি হয়ে তারা বিথির বাড়ি থেকে আরিয়ানের বাড়িতে আসলো। আরিয়ানের বাড়িতে আসার পর আরিয়ানের মা আরিয়ানকে জিজ্ঞেস করলো, কি রে বাবা, এত তাড়াতাড়ি চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে কি? না না, কোনো সমস্যা হয়নি। তোমার বৌমা নাকি এই বাড়িতে থাকতে ইচ্ছে করতেছে না। কি বলিস বাবা, বাবার বাড়িতে গেছে আর থাকতে ইচ্ছে করতেছে না কেন? ওই বাড়িতে আমার সাথে সময় কাটাতে পারতেছে না তো ঠিক মতো, তাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, রুমে যা। রুমে গিয়ে বিথি রেগে আরিয়ানকে বলল, তোর মায়ের কাছে মিথ্যা বললি কেন? তোর সাথে আমি সময় কাটানোর জন্য ও বাড়িতে চলে আসলাম। আরিয়ান তখন বলল, এই কথা না বলে কি বলতাম যে তুমি ঝামেলা করে চলে এসেছো। তোমার মাথার ভিতরে দেখি কিছুই নেই, গোবর আছে শুধু, বলদ একটা। শোন, আমি ঘুমাইলাম, কাল সকাল থেকে অফিস আছে। ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি, আমিও ঘুমাবো। তুইও ঘুমাবি মানে? চুপচাপ নিচে ঘুমা। আরে না, নিচে আমার ঘুম ধরে না। তাহলে তুই উপরে থাক, আমি নিচে ঘুমাচ্ছি। না, তোমাকে নিচে ঘুমাতে হবে না, থাক, আমি ঘুমাবো না।
বিথি বিছানার উপরে আর আরিয়ান নিচে শুয়ে পড়ল। লাইট অফ করে দিল তারা। দুজনে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বিথি চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে আরিয়ান, কি ব্যাপার, এত চিৎকার করে উঠেছো কেন? আগে লাইট অন কর তাড়াতাড়ি। কি হয়েছে এবার বলো। কিরে, ঘুমের ঘোরে হঠাৎই আমার মনে হলো যেন আমার গায়ের উপর দিয়ে কিছু একটা বিড়বিড় করতেছে। আমি নিচে ঘুমাচ্ছি, আমার গায়ের উপর দিয়ে কিছু বের করতেছে না। তুই উপরে ঘুমাইছো আর তোমার গায়ের উপর দিয়ে বের করতেছে আজাইরা কথাবার্তা রাত করে। বিশ্বাস করা, মিথ্যা কথা বলতেছি না। বুঝলাম মিথ্যা বলতেছো না, কিন্তু কই কিছুই তো আমি দেখতে পারতেছি না। এখানেই ছিল, চলে গেছে হয়তো। হ্যাঁ ভালোই হয়েছে, এখন যাও ঘুমাও। লাইট অফ করিস না, অনই থাক আজ। আচ্ছা অফ করলাম না, এবার ঘুমাও। আরিয়ান নিচে গিয়ে ঘুমিয়ে পড়ল। একটু পরে বিথি দেখলো বিছানার উপর আরশোলা হাঁটতেছে। এটা দেখার সাথে সাথে বিথি চিৎকার দিয়ে লাফ দিয়ে নিচে নেমে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান ভয় পেয়ে বলে উঠল, আরে কি হয়েছে, এভাবে নিজে থেকে আমাকে জড়িয়ে ধরছো যে? আমার বিছানার উপর আরশোলা। কোথায় আসলা দেখি, কই এখানে তো কিছুই নেই। এইখানেই ছিল, বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখলাম। এখান থেকে হাঁটাহাঁটি করতেছে। শুধু তুমি দেখলে হবে, আমাকে তো দেখতে হবে। কই দেখছি, আমাকে দেখাও। সত্যি তো, এখানেই তো ছিল, কই গেল? এমনি বললেই তো হয়, তোমাকে ছাড়া আমার ঘুম ধরতেছে না, আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। তা না বলে এত বাহানা করতে হবে কেন? শোন, আমার তোকে জড়িয়ে ধরার কোনো ইচ্ছে নেই, কিন্তু সত্যি এখানে আসলে ছিল। আচ্ছা এখন তো নেই, এখন যাও ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। না, আমি আর ওখানে ঘুমাবো না, আমি এখানেই ঘুমাবো। আচ্ছা তুমি এখানে ঘুমাও, তাহলে আমি উপরে গেলাম। উপরে যাইবা মানে? উপরে যেতে হবে না, তুই আমার সাথে ঘুমা। সত্যি আমি তোর সাথে ঘুমাবো? হ্যাঁ ঘুমাগা, শুধু ঘুমাবি, ঘুমাতে বলছি। এর মানে এই নয় যাতে উল্টাপাল্টা কিছু একটা করবি। আরে না, কি যে বলো, কি করব? আসলে দেখে আমার খুব ভয় লাগে। আচ্ছা এখন তো আমি আছি, আসলে দেখলে মেরে ফেলবো নি, তুমি ঘুমাও। শোন, তুই ঘুমাস না প্লিজ, আগে আমি ঘুমাই, তুই জেগে থাক। মানে কি তুমি ঘুমাইবা আর আমি জেগে জেগে তোমাকে পাহারা দিব? এত রাতে এমন করিস না প্লিজ, আগে আমি ঘুমাই। আল্লাহ কি মুসিবতে পড়লাম। ঠিক আছে ঘুমাও, জেগে আছি। আরিয়ানকে জাগিয়ে রেখে বিথি ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত বিথিকে দেখতে এত সুন্দর লাগতেছে। আরিয়ান মুগ্ধ হয়ে বিথির দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ লাইটটা অফ করে দিয়ে আরিয়ান বিথির ঘাড়ে তার মাথাটা রাখলো। বিথির হাতের ভিতর তার হাতটা দিল। বিথির গলায় নিচ দিয়ে আরিয়ান তার ঠোঁটের আলতো পরশ দিল। বিথি বুঝতে পারলো আরিয়ান তার শরীরে স্পর্শ করতেছে। বুঝতে পেরেও সেও কিছু বলতে পারতেছিল না। আরিয়ান আস্তে আস্তে বিথির সারা শরীর কিস করলো। বিথির তখন ঘুম ভেঙে গেল। আরিয়ানকে জিজ্ঞেস করলো, আরিয়ান কি করছো এটা? তোমার না আমাকে পাহারা দেওয়ার কথা? পাহারাই তো দিচ্ছি তোমাকে। এটা কেমন পাহারা দেওয়া? তো কাছে এসেছো কেন তুমি? তুমি এতটা বেশি সুন্দর, তোমার দিকে তাকিয়ে থাকতে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। তুমি কি আমাকে ভালোবাসো? খুব বেশি ভালোবাসি। তাহলে আসো, আমার আরো কাছে আসো। আরিয়ান বিথির আরও অনেকটা বেশি কাছে গেল। সারা রাত্রি তাকে অনেক আদর করলো। দুজন মিলে অনেক এনজয় করলো। সকালে ঘুম থেকে উঠে বিথি দেখলো তার শরীরে কোনো জামা কাপড় নেই। আরিয়ানের গায়েও কোনো জামা কাপড় নেই। অগোছালো হয়ে আছে রুমটা। বিথি দেখে অবাক হয়ে গেল। এটা কি হয়েছে রাতে? কি হয়েছে আমার সাথে? এসব ভেবে সে অনেক কান্না করতে শুরু করলো। তখন আরিয়ান জেগে গিয়ে বিথিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বিথি, সকাল সকাল এভাবে কান্না করতেছো কেন? কান্না করবো না মানে? তুই কি করছিস রাতে আমার সাথে? কই কি করেছি? কিছুই তো করিনি। কিছু করিসনি? তাহলে আমার শরীরের জামা কাপড় কোথায় গেল? আর তুই এইভাবে আমাকে জড়িয়ে ধরে আছিস কেন? আরে মনে নেই তোমার, আগে তুমি আমাকে কাছে টানলে তাই তো আমি তোমার কাছে গেলাম। দেখো, একদমই মিথ্যা অপবাদ দিবে না আমাকে। আমি কখনোই তোমাকে আমার কাছে টানি নাই। টেনেছো? তোমার মনে পড়তেছে না হয়তো, মাথা ঠান্ডা করে মনে করো, দেখো মনে পড়ে যাবে। আমি আসলে দেখে ভয় পাই, তাই তোকে একটু জেগে থাকতে বলেছিলাম। আর তুই আমার সুযোগের সদ্ব্যবহার ওইভাবে নিলি। দেখো বিথি, যা হয়েছে আমাদের মধ্যে তোমার ইচ্ছাতেই হয়েছে। ও এখন আমার ইচ্ছেতে হয়েছে না? বুঝেছি, এখন তোমার মাথা ঠিক নেই, তাই তুমি এসব উল্টাপাল্টা কথা বলতেছো। যা উঠে ফ্রেশ হও, আমাদের আজ অফিসে যেতে হবে। বিথি বিছানা থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে অফিস ড্রেস পরে রেডি হলো। আরিয়ান রেডি হলো। তার দুজনেই সকালে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হলো। অফিসে যাওয়ার পর সবাই বিথি আরিয়ানকে কনগ্রাচুলেশন জানালো।
তাদের বিয়ের জন্য সবাই আরিয়ানকে বলতেছিল কায়দা করে অফিসের বসকে বিয়ে করে বউ বানিয়েছে আলী। সবার মুখে এমন কথা শুনে বিথির প্রচুর রাগ হচ্ছিল। রাগান্বিত হয়ে তার চেয়ারে গিয়ে বসলো। বসে বসে ভাবতেছিল কিভাবে আরিয়ানকে শাস্তি দেওয়া যায়, কিভাবে সাহায্য করা যায়। ভাবতে ভাবতে বিথি আরিয়ানকে ডেকে পাঠালো। কি ডেকেছো আমাকে? শুয়োরের বাচ্চা, তুই কাকে নাম ধরে ডাকিস আর আমাকে তুমি তুমি করে বলতেছিস যে? সাহস তো তোর কম না? বিথি, অফিসে অনেক মানুষজন আছে, তাদের সামনে তুমি এ কি ব্যবহার করতেছো? এটা তোর বাড়ি নয়, এটা আমার অফিস। অফিসে আমাকে সবাই যেভাবে সম্মান দেয় তুইও ঠিক সেভাবে সম্মান দিবি। বিথি, এই কথাটা তুমি আমাকে ভালোভাবে বলতে পারতে। এভাবে ডাক ছেড়ে সবার মধ্যে বলার কিছু ছিল না। কেন, তোর লজ্জা হচ্ছে নাকি? 2 টাকার ফকিন্নির বাচ্চা অফিসে আসলে এরকম কথা হজম করতেই হবে। ম্যাম, আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন। ঠিক এইভাবে গলা নিচু করে আমার সাথে কথা বলবে। আচ্ছা ম্যাম, আর কিছু কি বলবেন নাকি আমি এখন যাব? যাবে মানে? তোকে কি যেতে বলেছি? যা, আমার জন্য চা নিয়ে আয়। আমি চা করব কেন? চা করার কি মানুষ নেই অফিসে? হাজার হলেও তুই আমার সম্পর্কে স্বামী হোস না। আজ থেকে তোকে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানালাম। সরি ম্যাম, আমি আমার যোগ্যতায় এই চাকরি পেয়েছি, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য নয়। বেয়াদব, তুই আবার মুখে মুখে কথা বলিস। ম্যাম, আপনি যাই বলেন, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হব না। আরিয়ানের এমন কথা শুনে বিথি অফিসের সবার সামনে আরিয়ানে গেলে ঠাস করে একটা চর মেরে দিল। আরিয়ান অবাক হয়ে গেল বিথির এরকম আচরণ দেখে। তখন বিথি আরিয়ানের মুখের ওপর সাসমিন লেটার ছুঁড়ে দিল। অফিসের সবাই তখন লেটারটা হাতে তুলে নিয়ে পড়ল। বিথি, অফিস থেকে আমি চলে যাচ্ছি আজ, আর সবার সামনে একটা প্রতিজ্ঞা করে গেলাম, তোর এই অহংকার আমি একদিন ভেঙে চুরে ছাই করে দেব। হ্যাঁ, যা যা, চেনা আছে। বেশি কথা না বলে কাজ করে দেখা। তবে যেটা করলেন আপনি, এটা ঠিক করলেন না, এজন্য আপনাকে পস্তাতে হবে। কি পস্তাতে হবে শুনি? তোর বাড়ির ভয় দেখাচ্ছিস যে তোর বাড়িতে গেলে তুই আবার আমার সাথে কুত্তার মতো ব্যবহার করবি? আমি কখনোই আপনার সাথে কুত্তার মতো ব্যবহার করি নাই, জাস্ট আমার ভালোবাসাটা বোঝাতে চাইছি, আমাদের যে সম্পর্ক এটা বোঝাতে চাইছি। কিসের আমাদের সম্পর্ক? আমাদের কোনো সম্পর্ক নেই। তুই টাকার লোভে আমাকে বিয়ে করেছিস। আপনার মতো কুৎসিত মন মানসিকতার একটা মেয়েকে আমি টাকার লগে কোনোদিনও বিয়ে করতাম না। যদি আমি একটু জানতে পারতাম যে আমার বিয়েটা আপনার সাথে, আমি কখনোই বিয়ে করতাম না। মুখে এইসব কথা বলাই যায়? আমার দুয়ারে একদিন আপনাকে আসতেই হবে, এই কথাটা আগে বলে গেলাম। এই কথা বলে আরিয়ান অফিস থেকে বের হয়ে গেল। তখন অফিসে আর সকল মেম্বার বিথিকে বলতে লাগলো, ম্যাম যা করলেন ঠিক করলেন না। কাজটা আরিয়ান খুব ভালো করে করে, ছেলেটাও খুব মেধাবী, তাকে এভাবে বের করে দেওয়া আপনার উচিত হয়নি। রেগে গিয়ে বিথি বলে, আমি কি করব না করব তোদের কাছ থেকে শিখতে হবে। তখন সবাই বলল, ম্যাম আপনার পারিবারিক সমস্যা অফিস পর্যন্ত নিয়ে আসার কোনো দরকার ছিল না। এতে করে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে। আপনি অফিসের বস, আপনাকে দেখে সবাই শিখতেছে। বিথি কারোর সাথে কোনো কথা না বলে অফিস থেকে বের হয়ে তার বাবার বাড়িতে চলে যায়। বিথির মা তাকে দেখে জিজ্ঞেস করে, কিরে মা, এই অবস্থায় কোত্থেকে আসছিস? জামাই কই? আমার জামাই মরছে মা, ওর খবর আমার কাছে নেই। আমার মেজাজটা এমনি ভালো নাই, রুমে যাব। এভাবে কেন কথা বলতেছিস? কি হয়েছে? জানোয়ারকে আমি আমার অফিস থেকে বের করে দিয়েছি। এটা তুই কি করেছিস? এটা তোর বাবা শুনলে খুব রাগ করবে। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এটা কে কি মনে করলো না করলো তাতে আমার কিছুই যায় আসে না। আচ্ছা, ঠান্ডা মাথা কর, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে আয়, খাবার দাও বার কর আগে, তারপর কথা হবে। খাবো না মা, পরে খাবো, আমি একটু একা থাকবো। মাসুন, মাথা ঠান্ডা করে রুমে গিয়ে আরিয়ানকে ফোন দিয়ে শুনো কোথায়। আমি পারবো না মা, তোমার ইচ্ছা হয় তুমি ফোন করো। এই কথা বলে বিথির রুমে চলে গেল। বিথির মায়ের তখন খুব টেনশন হচ্ছিল, তাই সে আরিয়ানের কাছে ফোন দিল। অনেকবার ফোন দিল, কিন্তু আরিয়ান ফোন রিসিভ করলো না। আড়াল থেকে বিথির সব কিছু দেখতেছিল আর এটা শোনার চেষ্টা করতেছিল।
আর এটা শোনার চেষ্টা করতেছিল যে আরিয়ান কোথায় গেল। ফোন ধরলো না, খুবই টেনশন হচ্ছিল। তারপর বিথি রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে আরিয়ানের এক বন্ধুর কাছে ফোন দিয়ে বিথি বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। হঠাৎ করে ফোন দিলেন যে, কিছু হয়েছে কি? সব ঠিক আছে? অনেকক্ষণ হয়ে গেল আরিয়ান ফোন ধরতেছে না। ও, এই কথা, কোনো সমস্যা নেই, আমি এখনই ফোন দিয়ে জানাচ্ছি ও কোথায় আছে। আচ্ছা ভাইয়া, আর প্লিজ ওকে বলবেন যেন যেখানেই থাকুক, যে কেউ ফোন দিলে যেন ফোনটা রিসিভ করে, আর সাবধানে থাকতে বলবেন। ভাবি, কিছু মনে না করলে একটা কথা বলবো। জি, কিছু মনে করব না, বলেন। আপনাদের মধ্যে কি কিছু হয়েছে নাকি? এভাবে কেন কথা বলতেছেন? হ্যাঁ, ওই একটু ঝামেলা হয়েছে পার্সোনাল। আচ্ছা ভাবি, টেনশন করবেন না, আমি আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। এই বলে বিথি ফোন কেটে দিল। খুবই টেনশন করতেছিল আরিয়ান কই গেল না গেল। ভাবতে ভাবতে তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো। আরিয়ান তো বাড়িতে যাইতে পারে, তাই সে দেরি না করে আরিয়ানের বাবার কাছে ফোন দিল। আরিয়ানের বাবা কল রিসিভ করে বলল, আঙ্কেল আসসালামু আলাইকুম। হেমা বলো, অনেকক্ষণ হয়ে গেল, তোমার দুইজনই তো অফিস থেকে আসতেছে না? আজ অফিসে কি অনেক বেশি কাজ করছো? কেন আঙ্কেল, আপনার ছেলে বাসায় যায়নি? না তো, কেন, ও কি আগে বের হয়ে এসেছে তোমাকে রেখে? কি বদমাস ছেলেটা, কোনো রকমের বিবেক নেই। নতুন বউকে কেউ একা রেখে চলে আসে? কোনো সমস্যা নেই আঙ্কেল, ও তো অনেকক্ষণ আগেই বের হয়ে গেছে। ফোনটা বন্ধ, তাই ভাবলাম আপনাকে ফোন দিয়ে জানি ও কোথায় আছে। ও কি বলো, ফোনটা বন্ধ করে রেখেছে কেন? কাণ্ডজ্ঞান নেই ছেলেটার। আঙ্কেল, আমি আসলে বাড়িতে এসেছি। বাড়িতে গিয়েছে মানে? অফিসের কাজ শেষ করে বাড়িতে এসেছি। মা, তোমাদের মধ্যে আবার কিছু হয়েছে নাকি? আমাকে বলো। শোনেন আঙ্কেল, আপনার কাছ থেকে কিছু লুকাবো না। আপনার ছেলেকে আমি সাসপেন্ড করে দিয়েছি। কি বলো এটা বৌমা, তুমি এটা কি করেছো? কাজটা কিন্তু ঠিক করো নাই। আপনার ছেলের অনেক বেশি অহংকার, তার অহংকার আমি গুড়িয়ে দিয়েছি। সে আমাকে চ্যালেঞ্জ করেছে, সে নাকি আমার থেকে বড় কিছু হয়ে দেখাবে। তাই বলে তুমি এভাবে সাসপেন্ড করে দিবা? আমি বাধ্য হয়েছি। কে জানে রাগের মাথায় ছেলেটা কই গেল। আচ্ছা তুমি ফোন রাখো, আমি আরিয়ানের খোঁজ করি। এই বলে আরিয়ানের বাবা ফোন কেটে দিল। বিথির সাথে আর বেশি কথা বলল না। তারা সবাই মিলে আরিয়ানকে বহুবার ফোন দিল। আরিয়ান ফোন রিসিভ করলো না, ফোন সুইচ অফ বলল। আরিয়ানের বাবা সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কাছে ফোন দিল, কিন্তু কোনোভাবে আরিয়ানের খবর পাওয়া গেল না। বিথিও অনেকভাবে আরিয়ানের খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই কোনো খবর মিলল না। এভাবে কেটে গেল 2 বছর। 2 বছর পর আরিয়ান বাড়িতে এসে বাড়ির দরজার কলিং বেল বাজালে আরিয়ানের মা দরজা খুলে আরিয়ানকে দেখে হামা করে কেঁদে উঠল। ছেলেকে জড়িয়ে ধরে বলল, এই 2টা বছর কই ছিলি বাবা? 2টা বছর কই ছিলাম আমি নিজেই জানি না। কিভাবে পারলি তুই আমাদের সবাইকে ছেড়ে 2টা বছর পার করে দিতে? কষ্ট তো হয়েছে, কিন্তু কিছু করার ছিল না, আমি নিরুপায় ছিলাম। এই মেয়েটার ওপর রাগ করে তুই আমাদের সবাইকে ভুলে গিয়েছিলিস? বাবা কই, মা আর বিথি ও কই থাকে, তোমাদের সাথে যোগাযোগ করে না? 2টা বছরে বিথি তোকে অনেক খুঁজেছে বাবা। মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছিল। জীবনে কষ্ট না করলে বুঝছো মা, কোনো সফলতা পাওয়া যায় না। কি হয়েছিল তোর বাবা, সে কথা বল। ঢাকাতে ছিলাম মা। ঢাকাতে ছিলি, এত খোঁজাখুঁজি করার পরে তোর কোনো খোঁজ খবর পেলাম না। মা, মানুষ যদি হারিয়ে যায় তাহলে তাকে খুঁজলে পাওয়া যায়, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় লুকিয়ে থাকে তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব নয়। কি এমন হয়েছিল যে 2টা বছর আমাদের সবাইকে ছেড়ে আলাদা থাকতে হলো? মা, তোমার অহংকারী বড়লোক বৌমার অহংকার ভাঙাতে সাফল্য অর্জন করে নিয়ে আসলাম। মানে তোর কথার মানে বুঝলাম না। বিথি আমাকে বলেছিল আমার নাকি ওকে টেক্কা দেওয়ার মতো যোগ্যতা নেই, তাই আমি ওর যোগ্য হয়ে আসলাম। বাবা, বিথি 2 বছরে তোর জন্য অনেক বেশি ছটপট করেছে। মানুষ মাত্রই তো ভুল হয়। কেন মা, ও নতুন করে সংসার সাজায়নি? না, ওকে অনেকবার বলেছিলাম তুমি আবার তোমার নতুন জীবনটাকে নতুন করে শুরু করো। ও কি তোমাদের কথা শুনেনি? না, ও সব সময় বলেছে তোর জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে।
ও আমাদের বাড়িতে আসে না? আসে, মাঝে মাঝে আমাদের খোঁজ খবর নিয়ে যায়। ছুটকি কোথায় মা? ও বিথিদের বাড়িতে গেছে। কেন? বিথিদের বাড়িতে কেন গেছে? কাল বিথির কোম্পানি নিলামে উঠতেছে। কি বললে তাই নাকি? তার এত গর্ভের আর সোহাগের কোম্পানি নিলাম করে দিচ্ছে যে? জানি না, তবে ওর আর এসব করতে নাকি ভালো লাগে না। কাল আমি সেই বিথির কোম্পানি কিনে নিচ্ছি মা। বিথির কোম্পানি নিচ্ছিস মানে? এত টাকা তুই পাইলি কই? মা, তোমার ছেলে এখন আগের মতন নেই। 2টা বছর একটা মানুষকে পরিবর্তন করার জন্য অনেক কিছু। সবই বুঝলাম, কিন্তু তুই এত টাকা পাইলি কই? আর তুই কি করিস? মা, তোমার ছেলে এখন ঢাকার সবচেয়ে বিখ্যাত RS কোম্পানির বস। তোমার ছেলের আন্ডারে এখন বিথির মতো 5-10টা কোম্পানি থাকে। বাবা, আজ তোর জন্য গর্বে আমার বুকটা ফুলে উঠল। মা, দোয়া করো অহংকার এই মেয়েটার মুখের উপর যেন উচিত জবাব দিতে পারি। না বাবা, ওই মেয়েটা অনেক কিছু সহ্য করেছে এই 2 বছরে। ও চাইলে কিন্তু অন্য একটা ছেলের হাত ধরে চলে যেতে পারতো, কিন্তু যায়নি। তোর জন্য অপেক্ষা করেছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। তোর আবার ওকে নতুন করে কাছে টেনে নেওয়া উচিত। মায়ের মুখে এমন কথায় আরিয়ান কিছু না বলে রুমে চলে গেল। রুমে গিয়ে সারা রাত ভাবলো বিথির কথা। আরিয়ান সিদ্ধান্ত নিল যা হওয়ার হয়েছে, বিথিকে আবাসে ঘরে তুলবে, তাদের সংসারটা আবার নতুন করে শুরু করবে। পরের দিন সকালে আরিয়ান রেডি হয়ে বিথির কোম্পানি নিলামের কনফারেন্সে যাওয়ার জন্য বের হলো। কনফারেন্সে যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের ভিতর ঢোকার পরে আরিয়ান দেখলো সমস্ত লোকজন এসে বসে পড়েছে, তার জন্য সবাই অপেক্ষা করতেছে। তার আসাতে লেট হয়েছে। হাজার হাজার মানুষের মধ্যে বিথি আরিয়ানকে দেখে বলল, তুমি এতদিন কই ছিলে জানো? তোমাকে কত খুঁজেছি। কেন আমাকে খুঁজবে কেন? তোমার জীবন থেকে তো চলেই গিয়েছিলাম। জীবনটা আবার নতুন করে সাজিয়েছো নিশ্চয়ই। না, ওই শরীরে যে একবার টাচ করেছে, এই শরীরে অন্য কোনো পুরুষ আর কখনো টাচ করতে পারবে না। অহংকার ভেঙেছে তাইলে তোমার? তোমাকে হারানোর পর জীবনের মূল্য বুঝতে পারলাম। তোমাকে টেক্কা দেওয়ার জন্য জীবনের 2টা বছর লড়াই করলাম, এত তাড়াতাড়ি হার মেনে নিলে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমার কাছে টেনে নাও। 2 বছরে মানুষের এত পরিবর্তন? তাদের কথা শেষ না হতেই বিথি সমস্ত লোকের মাঝে আরিয়ানকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করলো। বুঝতে পেরে তাকে বুকে টেনে নিল। তারপর আরিয়ান বিথিকে জিজ্ঞেস করলো, হঠাৎ করে কোম্পানি নিলামে তোলার সিদ্ধান্ত নিলে যে? এর একমাত্র কারণ তোমাকে খুঁজে বের করা। তোমার কথার মানে বুঝলাম না। 2টা বছর তোমাকে অনেক খুঁজেছি, কোনোভাবে যখন তোমার খোঁজ মিলল না, তখন আমি এই সিদ্ধান্ত নিলাম। জানলে কিভাবে যে অনুষ্ঠানে আমি আসব? কারণ আমি এইভাবেই অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম, যেন দেশের আনাচে কানাচে সব জায়গায় এটা ছড়িয়ে পড়ে যে আমার কোম্পানি নিলামে উঠতেছে। এখনো কি এই সিদ্ধান্তই থাকবে নাকি সিদ্ধান্ত চেঞ্জ করবে? সিদ্ধান্ত আমার এটাই থাকবে, আমি কোম্পানি নিলাম করে দিব। চাইলে কিন্তু তুমি কন্টিনিউ করতে পারো। চাই না আমি কন্টিনিউ করতে। আমি সব কিছু ছেড়ে এখন তোমার বউ হয়ে সংসার করতে চাই। চলো অনুষ্ঠান শুরু করি। তার অনুষ্ঠান শুরু করলো। সবচেয়ে বেশি দাম দিয়ে আরিয়ান বিথির কোম্পানিকে নিল। অনুষ্ঠান শেষ করে আরিয়ান বিথিকে বলল, বিথি, তুমি বাড়ি চলে যাও। বাড়ি চলে যাব মানে? তোমার সাথে নিয়ে যাবে না? না। না মানে তুমি আমাকে ক্ষমা করে দাওনি? বেশি কথা বাড়িও না তো, যেটা বলছি সেটা করো। বাড়ি চলে যাও। আরিয়ান প্লিজ, তোমার সাথে সংসার করব জন্য আমি সব কিছু শেষ করে দিলাম। এমন করো না, আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দাও। কান্নাকাটি করতে হবে না, তুমি বাড়ি চলে যাও। আমি তোমার বাড়ি থেকে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আমি আর একটা মুহূর্তও তোমাকে ছাড়া থাকতে চাই না। আমি এখনই যাব তোমার সাথে বাড়ি। না, তোমাকে আবার নতুন বউ সাজিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। আমাদের নতুন জীবন শুরু করব, আবার নতুনভাবে। সত্যি বলতেছো? 3 সত্যি। কবে যাবে তাইলে? আজকে বাসায় যাই, মা বাবার সাথে কথা বলি, তারপরে তোমাকে জানাবো। বেশি লেট করো না প্লিজ, তোমার অপেক্ষায় থাকবো। অনেক দিন তো ছিলে আমাকে ছাড়া একা, আর তো কিছুদিন। এত অধৈর্য হচ্ছ কেন?
জানি না এই 2 বছর আমি তোমাকে ছাড়া কিভাবে থেকেছি। তোমার সাথে কাটানো সময়গুলো আমাকে ঘুমাতে দেয়নি। এই জন্য আমি একটা সেকেন্ডও তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। বেশি সময় নেব না, তাহলে তোমাকে নিয়ে আসবো। আরিয়ানের কথা শুনে বিথি রাস্তার মধ্যে আরিয়ানকে জড়িয়ে ধরলো শক্ত করে। আরিয়ান বলতেছে, আরে কি করো? এটা রাস্তার লোকজন দেখতেছে। লোকজন তো কি হয়েছে, লোকজন তো দেখবেই। মানা করো না প্লিজ, তোমাকে জড়িয়ে ধরে একটু থাকতে দাও। আরিয়ান আর নিষেধ না করে অমনি থেকে জড়িয়ে ধরে অনেকক্ষণ থাকলো। আশেপাশের মানুষগুলো তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু তারা কোনো দিকে খেয়াল না দিয়ে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তারপর আরিয়ান বিথিকে বলল, আচ্ছা হইছে, এখন যাও। কত আদর করতে পারো কাল দেখবনি। জানি না কত আদর করতে পারবো, তবে আমার ভেতর যত ভালোবাসা আছে সমস্তটা তোমাকে দিব। 2 বছরে তুমি তো দেখি অনেক রোমান্টিক হয়ে গেছো। জানি না আগে কি ছিলাম, এখন কি হয়েছি, তবে তোমাকে আর হারাতে চাই না। এখন যাও বাড়িতে। ঠিক আছে, তুমিও যাও, বাড়িতে গিয়ে ফোন দিও। ওকে, আল্লাহ হাফেজ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন যাও। তা দুজনের বাড়ি ফিরে গেল। সমস্ত ঘটনা তাদের মা বাবাকে বলল। আরিয়ান তার বাবাকে বিথিকে ঘরে তুলে নিয়ে আসার জন্য কথা জানালো। বলল। এই কথাটা শুনে আরিয়ানের বাবা খুশি হয়ে বলল, এটা তো ভালো সিদ্ধান্ত। কালকে চলো, ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে আসি। রাতে সবাই সিদ্ধান্ত নিল। সকালে তারা রেডি হয়ে বিথিদের বাড়িতে চলে গেল। তারা সবাই রেডি হয়ে বিথিদের বাড়ি চলে গেল। আরিয়ান সুন্দর করে পশ সেজেছে, আর বিথিও সুন্দর করে বসে আছে। দুজনের হাসি দেখে যেন সারা দুনিয়া হাসতেছে। নতুন করে আবার তাদের বিয়ে হলো। বিথিকে নিয়ে আসলো আরিয়ানের বাসায়। আরিয়ানকে বলল, জানো আজকে আমার সবচেয়ে খুশির দিন। তাই কেন? প্রথমবার যখন আমাদের বিয়ে হয়েছিল তখন বুঝি তুমি খুশি ছিলে না? না, খুশি ছিলাম না, কারণ তখন আমি জানতাম না পর্যন্ত আমার কার সাথে বিয়ে হচ্ছে। তবে আমি ভীষণ খুশি ছিলাম জানো। তার মানে তুমি আগে থেকে জানতা সবকিছু, আমার কাছ থেকে এখনো তুমি সবকিছু লুকাচ্ছ, তাই না? না রে বাবা, আমি কিছুই জানতাম না। তবে বিয়ে করার খুব ইচ্ছা ছিল। জীবন সঙ্গীর সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর। মা বাবা যখন বিয়ে ঠিক করলো তখন আমি আর আপত্তি জানাইনি, কারণ মা বাবার পছন্দের উপর আমার বিশ্বাস ছিল। এত এক্সাইটেড ছিলে, বুঝলাম মা বাবা পছন্দের উপর তোমার বিশ্বাস ছিল, তবুও একবার কার সাথে বিয়ে হচ্ছে তাকে তুমি দেখতে চাইবে না? হ্যাঁ, দেখতে চেয়েছিলাম। পরে কি হলো দেখোনি? না, বাবা দেখায়নি, বলল সারপ্রাইজ একবারই দেখো। তুমি দেখতে চাইবা না? না, আমি আর জোর করিনি। তার মানে প্রথমবারের বিয়েতে তুমি খুশি ছিলা, এই বিয়েতে খুশি হওনি? এই বিয়েতে অনেক বেশি খুশি হয়েছি, কারণ এবার তুমি ভালোবেসে আমার হাত ধরেছ। আজ আমাদের বাসর রাত, এসব কথা বলেই কি রাত পার করে দিবা? তা নয় তো কি। আজ কিছু করব না, তোমাকে জড়িয়ে ধরে আরাম করে একটা ঘুম দিব। বিথি তখন বলল, তোমার হচ্ছে, দাঁড়াও। আমি বউ সেজে এতক্ষণ বসে আছি তোমার অপেক্ষায়, আর তুমি এখন ঘুমাইবা না? ঘুমানোর জন্মের স্বাদ তোমাকে মিটিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি আমার কাছে আসো, আমাকে আদর করো। কিভাবে আদর করব তোমাকে? কেন তুমি জানো না? এর আগে কখনো আদর করনি? কথাটা শুনে আরিয়ান বিথিকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে গেল। তারপর তার শরীর থেকে কাপড়টা খুলে বিছানার সাইডে রেখে দিল। লাইটটা অফ করে দিয়ে ঝাঁপিয়ে পড়লো, আটকালো না। তবে এর মধ্য থেকে অনেকবার জিজ্ঞেস করেছিল, তোমার কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমাকে বলতে পারো। কিন্তু বিথি বলল, না, আমার কষ্ট হচ্ছে না, তুমি তোমার সবটা দিয়ে আমাকে আদর করো। সারা রাতে এভাবে কাটার পর সকালে ঘুম থেকে উঠে বিথি বলল, আরিয়ান ওঠো, ফ্রেশ হবা না? অনেক বেলা হয়েছে। দেখো, সারাটা রাত অনেক কষ্ট করেছি, একটু ঘুমাইনি। এখন আমাকে ঘুমাতে দাও। যাও, তুমি ফ্রেশ হও। ইস, সারা রাত তুমি কি কষ্ট করলা শুনি? কতটা কষ্ট যে আমার হয়েছে এটা আমি বুঝছি। তোমার তো কিচ্ছু হয়নি, তুমি শুধু মজা নিয়েছো। লজ্জা নেই তোমার? না মুখে কিছু আটকায় না? ওঠো এখন। যাও, তুমি আগে ফ্রেশ হও, আমি আইতেছি। আমি যে কখন উঠছি তুমি জানো? উঠে ফ্রেশ হয়েছি, চোখ খুলে দেখো আমি শাড়ি পরেছি। বিথি এই কথা বলার সাথে সাথেই আরিয়ান চোখ খুলে বিথির দিকে তাকালো। বেশ সুন্দর করে একটা শাড়ি পরেছে। ভেজা চুলে বিথিকে দেখতে একজন পরীর মতো লাগছে। আরিয়ান অপরূপ দৃষ্টিতে বিথির দিকে তাকিয়ে আছে। কেন আরিয়ান বিথির কথার উত্তর না দিয়ে হাত ধরে টান দিয়ে তার পাশে বসলো, জড়িয়ে ধরে তার কপালে আলতো করে একটা চুমু দিল। তখন বিথি বলল,
ইস, তোমার শরীর এখনো অপবিত্র। চলো তোমাকে মাখিয়ে দিই। এখন না, মাত্র গোসল করেছি না। তো কি হয়েছে, আবার দুজন একসাথে গোসল করব? এত গোসল করলে আমি অসুস্থ হয়ে পড়বো। তুমি কি চাও তোমার বউটা অসুস্থ হয়ে পড়ুক? মোটেও চাই না আমার বউ অসুস্থ হয়ে পড়ুক। এখন ওঠো আর যাও গোসল করে আসো। আচ্ছা তুমি নিচে যাও, সবার সাথে খেতে বসো, ফ্রেশ হয়ে এখনই আসতেছি। আরিয়ান ফ্রেশ হয়ে নিচে সবার সাথে বসে খাওয়া শেষ করলো। অনেকদিন পর সবাই একসাথে খাবার টেবিলে হাসাহাসি করে খাওয়া দাওয়া শেষ করে আরিয়ান বলল, আমি একটু বাইরে গেলাম, অনেক দিন বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দেওয়া হয় না। এই বলে আরিয়ান বাড়ি থেকে বের হয়ে গেল। বের হওয়ার অনেকক্ষণ পর বিথি আরিয়ানকে ফোন দিয়ে বলল, হ্যালো, হ্যালো বলো। কই আছো? এই তো বাজারে সবার সাথে বসে আড্ডা দিচ্ছি। কেন, কিছু হয়েছে? বাড়িতে আসবা কখন? এই তো আর একটু পরে চলে আসবো। কেন, কিছু বলবা নাকি? বলো। হ্যাঁ, ওই কিছু কেনাকাটা করা লাগতো। কি লাগবে বলো, এমনি আসতেছি। আসার সময় চায়ের জন্য দুধ নিয়ে এসো, দুধ শেষ। দুধ কিনে নিয়ে আসার কি দরকার, তুমি আছো না? তরকারি লবণও শেষ তরকারিতে, তাই কি দিব? লোকগিরির ভেতরে আছো, তাও আবার ফাজলামি করো না। আমার বউয়ের সাথে আমি ফাইজলামো করব, তাতে লোকজনের কি? হইছে, এখন বেশি কথা না বলে যেটা বললাম সেটা করো। শোনো, আজ বাড়িতে আমার একটা ফ্রেন্ড যাবে, রান্না বান্না একটু আগে থেকে গুছিয়ে রেখো। আচ্ছা, কোনো সমস্যা নেই, মনে করে আসার সময় দুধ নিয়ে এসো কিন্তু। ওকে। দুজনেই কথা বলা শেষ করলো। এদিকে বিথি আরিয়ানের বন্ধুর জন্য কিছু খাবার দাবারের আয়োজন করলো। একটু পর আরিয়ান তার বন্ধুকে নিয়ে বাড়িতে আসলো, চা নাস্তা খাইয়ে দিল। বিথি বসার রুমে ওরা তিনজনে বসে আড্ডা দিচ্ছিল। বিথি আরিয়ানের বন্ধু বিথিকে বলল, তা ভাবি, আপনার এত বড় কোম্পানি বিক্রি করে দিয়ে এভাবে সংসারে মনোযোগ দেন যে? করলাম তো অনেক দিন, তাই ভাবলাম এখন সব কিছু বাদ দিয়ে মন দিয়ে সংসার করি। তো মিষ্টি খাওয়াবেন কবে? মিষ্টি মানে বুঝলাম না। অনেক দিন তো হলো আপনাদের বিয়ের, বেবি নেবেন না? অনেক দিন হইল, আর কোথায় তোমার বন্ধুকে তো সেইভাবে কাছেই পাইলাম না। কাছে পাইলে না মানে, এখনো তো কাছেই আছি। বেবি নেওয়ার জন্য আবার কত কাছে থাকতে হয়। ঠিকই তো বলেছে ভাবি। আরিয়ান কি আপনাকে বাবু দেওয়ার কাজ করতেছে না? কাজ করতেছে না মানে, কাজ একটু বেশি করতেছে। তাই নাকি? তাহলে এতদিন হয়ে যাওয়ার কথা। না, একটু পরেই ব্যবস্থা নেব, আগে আমরা তো একটু সময় কাটাই। সময় তো অনেক কাটানো হলো, এখন সদস্য কথাটা মাথায় রাখলাম। ভাবি, আপনার বয়স কত? চলতেছে কেন? কি বলেন, 25 চলে? কি বলো এসব? 25 চলে তোমার বয়স? কি ব্যাপার, তোমরা দুজনেই আমার বয়স শুনে এত অবাক হলে কিসের জন্য? আপনি কি জানেন আরিয়ানের বয়স কত? না তো, শোনাই তো হয়নি। ও তো আপনাদের কোম্পানিতে কাজ করত। আপনাদের কোম্পানিতে কাজ করতে হলে বয়স বুঝি কোনো ম্যাটার না? অবশ্যই ম্যাটার করবে না কেন, কিন্তু ওই সময় আমি অফিসের দায়িত্বে ছিলাম না, তাই ওভাবে কাগজপাতি আর ঘাটাঘাটি করিনি, তাই জানা হয়নি। তার মানে তো তুমি শুধু আমার অফিসের বস নও, তুমি আমার সিনিয়র আপু। সিনিয়র আরিয়ান, কি বলো এসব? কারণ আমার বয়স 23 চলতেছে। কি? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। তাইলে তো জোর খাটানোর আরেকটা জায়গা বের হলো। মানে বুঝলাম না। মানে হলো তুমি এখন বয়সে আমার থেকে অনেক অনেক ছোট, তার মানে আমি যা বলবো তাই হবে। তুমি যা বলবা তাই হবে, এটার জন্য আবার বয়স ছোট হওয়ার কি আছে? না, তারপরেও থাকে না একটা জোরই আলাদা। বুঝলাম, বেশি জোর খাটাতে যেও না, তাইলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, অনেক কথা বললাম তো। তুই ঢাকা যাচ্ছিস কবে? যাবো 2-1 মধ্যেই। এখন গেলে আবার কতদিন পর আসবি? এখন গেলে ওই কিছুদিন পরপরই আসতে হবে। কেন, বন্ধু বউ রেখে কি ঘুম ধরবে না? অবশ্যই, তাই বউ রেখে কি কারোর ঘুম ধরে নাকি? তাহলে বউকে নিয়ে গেলেই তো পারো। না, ও থাক মা বাবার সঙ্গে। এই বলে আরিয়ানের বন্ধু উঠে চলে গেল। আরিয়ানও তাকে বলল আবার এসে ঘুরে যাওয়ার জন্য। তারপর আরিয়ান আর বিথি দুজনের রুমে শুয়েছিল। হঠাৎ করে আরিয়ানদের গেটের কলিং বেল বেজে উঠল। বিথি তাড়াহুড়ো করে দরজা খুলল। একটা মহিলা তাকে দেখে চিনতে পারল না, বলল রুমের ভিতর আসেন। বিথি তখন তার শাশুড়িকে ডাক দিল। তার শাশুড়ি এসে দেখলো তার বোন এসেছে। সে বিথিকে বলল,
এটা আমার বোন বিথি। তখন তার খালা শাশুড়িকে সালাম দিল। তখন খালা শাশুড়ি বলল, এটা নতুন বৌমা নাকি? এটা কে? সেই প্রথম বউ নাকি? আরিয়ানকে আবার বিয়ে করাইছিস? আরে না না, আবার বিয়ে করাবো কেন? এটাই আমার আগের বৌমা। ও আরিয়ান বাবা, তাহলে এতদিন পর বাড়িতে এসে আবার সেই বউকেই নিল? কি বলিস তুই এসব? বৌমার সামনে নিবে না কেন? না, বিয়ের পর তো আরিয়ানকে খুব অবহেলা অপমান করেছে শুনেছি, তাই এখন আবার আরিয়ানের সঙ্গে সংসার করতেছে যে। ও আপা, তুই এসব কথা এখন বাদ দে তো, মাত্র আসলি। চল রুমে চল, ফ্রেশ হয়ে পরে এসব কথা হবে। হ্যাঁ মা, আপনি যান, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে খাবার দিতেছি। না, তোমাকে খাবার দিতে হবে না, আমার বোন তো এখনো বেঁচে আছে নাকি? মার তো বয়স হয়েছে, সে তো এখন ওরকমভাবে কাজ কাম করতে পারবে না। ও সেরকম ভাবে কাজ কাম করতে পারে না বলেই এই সুযোগে তুমি সংসারটা হাতিয়ে নিবে? না না মা, এ কি বলেন? সংসার? অবশ্যই এটা আমার বোনের সংসার, আর সারা জীবন তারই থাকবে। কি যে বলিস না, তুই সারা জীবন কি আমি বেঁচে থাকবো? বেঁচে থাকবি না মানে বেঁচে থাকতেই হবে। তা হয়েছে, এখন চাও তোমার খালা শাশুড়ির জন্য একটু শরবত নিয়ে আসো। আচ্ছা মা, আপনি খালাকে নিয়ে রুমে যান, আমি ঠান্ডা শরবত নিয়ে আসতেছি। আচ্ছা যাও, একটু তাড়াতাড়ি করো। বিথি ঠান্ডা শরবত বানিয়ে তার খালা শাশুড়িকে দিয়ে তার রুমে গেল। মনটা ভার করে বিছানায় বসলো। বিথি মন বার দেখে আরিয়ান বলল। তখন আরিয়ান বলল, কি ব্যাপার, কি হয়েছে? মন ভার কেন? তোমার খালা এসেছে, এসে উনি আমাকে অনেকগুলো কড়া কথা শুনিয়ে দিল। বুঝতে পারলাম না তার মনে আমাকে নিয়ে এত রাগ কিসের। কেমন কেমন জানি একটা কথার ভাষা। বয়স হয়ে গেছে তো, তাই হয়তো একটু এভাবে কথা বলতেছে, কিছু মনে করো না। এ বলে আরিয়ান বিথিকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। অনেকক্ষণ বিথিকে চুমু খেলো। বিথি বারবার বলতেছে ঘরের দরজা খোলা, যে কোনো সময় যে কেউ চলে আসবে। বলতে বলতে বিথির খালার শাশুড়ি রুমে এসে দেখলো তারা জড়িয়ে ধরে শুয়ে আছে। এই দেখে আরিয়ানের খালা জোরে চিৎকার করে বিথিকে বলল, আরিয়ান, সি সি সি, ঘরের দরজা খোলা রেখে কি অসভ্যতামি করতেছিস? আরে খালা, তুমি কখন আসলা? আসো, ভিতরে আসো। না না, আর ভেতরে গিয়ে কাজ নেই, রুমের বাইরে থেকেই যা দেখলাম। সরি খালা, কিছু মনে করবেন না প্লিজ। আসেন না, রুমের ভেতরে আসেন। চুপ করো, তোমার লজ্জা শরম কি একদম বিক্রি করে খেয়েছো? খালা এভাবে কথা বলতেছেন কেন? কখন কি করতে হয় তাও দেখি জানিস না তোরা? আচ্ছা খালা, মাথা ঠান্ডা করেন, আসেন বসেন। কি দিনকাল পড়লো রে বাবা, এখনকার ছেলে মেয়ের কোনো লজ্জাই নেই। আর আমাদের সময় একটু হাত ধরতো তাও লজ্জা পেতাম। আপনাদের সময়ের কথা বাদ দেন খালা। আরিয়ান, বড়দের মুখের উপর কিভাবে কথা বলতে হয় তাও জানিস না, আবার মুখে মুখে তর্ক করতেছিস। কি করবো বলেন খালা, আসার পর থেকে আপনি অনেক উল্টাপাল্টা কথা বলতেছেন। কি বলবি তুই? আমি এসে তোদের বিরক্ত করলাম? তা বলি নাই, তবে আপনি হয়তো ভুলে গেছেন কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়। বউ পেয়ে তুই এতটা পরিবর্তন হয়ে গেছিস আরিয়ান, তোর রুমের আসার জন্য আমাকে পারমিশন নিতে হবে? শুধু আমার রুম নয় খালা, যে কারো রুমে যাওয়ার আগে অবশ্যই পারমিশন নিতে হবে। এতদিন পর তোদের বাসায় এসে এরকম কথা শুনতে হবে, আগে জানলে কখনোই আসতাম না। খালা কথাগুলো অন্যদিকে নেবেন না প্লিজ, আপনার খারাপ কিছু তো বলা হয়নি। তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে তোমার বউয়ের সামনে? নব দম্পতির ঘরে ঢোকার আগে অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে। ও ফারিয়ান, চুপ করো তো প্লিজ। এভাবে খালার মুখে মুখে কেন কথা বলতেছো? এই মেয়ে, তুমি চুপ করো। তুমি আমাদের কথার মধ্যে কেন কথা বলতেছো? সব কিছু হয়েছে তোমার জন্য। আপনার কথার মানে বুঝলাম না খালা। আসার পর থেকে দেখছি আপনি আমাকে সহ্য করতে পারতেছেন না। কিভাবে সহ্য করব? যে মেয়ে বিয়ের পর স্বামীকে অপমান করে তার ফ্যামিলির কাছ থেকে দূরে রাখে, আর সেই এখন সেই টাকার মানুষ হয়ে গেছে, অমনি আবার তার গলায় ঝুলে পড়েছে, সেই মেয়েকে আমি কিভাবে সহ্য করতে পারি? খালা প্লিজ চুপ করেন, আপনি কিন্তু এখন বেশি বেশি বলতেছেন।
আরিয়ানের রুমে এমন কথাবার্তা শুনে আরিয়ানের মা রুমে আসলো। এসে সব কিছু শোনার পরে তার বোনকে বলল, কি ব্যাপার, তুই বিথিকে সহ্য করতে পারতেছিস না যে? আর ওদের রুমে আসার আগে তুই নক করে আসলি না। ওদের সবেমাত্র বিয়ে হয়েছে, ওদের মধ্যে একটু এমন কিছু হতেই পারে। আরিয়ানের খালা তখন বলল, আমার তো জানা ছিল না। আর তুই তোর ছেলের বউকে নিয়ে এত আদিক্ষেতা করছিস কিসের জন্য? এমন বউ আমার হলে আমি কখনো বাড়িতে রাখতাম না। আরিয়ানের মাও এই কথা শুনে বলল, বুবু, ভুল মাত্র মানুষেরই হয়। একটা ভুলের কারণ ধরে এভাবে কোনো মানুষকে শাস্তি দেওয়া উচিত নয়। তুই মাথা ঠান্ডা কর আর চল, বাইরে চল। বলে আরিয়ানের মা আরিয়ানের খালাকে বাইরে নিয়ে গেল। বিথি তখন আরিয়ানকে বলল, আরিয়ান, এইভাবে তুমি খালার সাথে কেন কথা বললা? এইভাবে তোমার কথা বলা উচিত হয়নি। খালা, তোমাকে যে কতগুলো কথা শোনালো তাতে তোমার কিছু মনে হচ্ছে না? কি মনে হবে? একটু আগে তুমি না বললা খালা বয়স্ক মানুষ, তার কথাই কিছু মনে না করতে? তার মানে এত কিছু বলবে? আমি তো জানতাম না খালা এত খারাপভাবে তোমার সাথে কথা বলবে। আচ্ছা বাবা, হইছে, তোমারই তো খালা, এত রাগ করার কি আছে? খালার হইয়া আমি সরি বলতেছি, তোমাকে সরি কিছু মনে করো না। দূর পাগল, কি মনে করব? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন থাকো, আমাকে রান্না করতে হবে। খালা অনেকদিন পরে আসলো। আগে আমার কাছে একটু বসো, তারপরে যাবা। আরে না, আগে আমাকে যাইতে হবে, থাকো। তাইলে আগে আমাকে একটা চুমু দিয়ে যাও। ইস, শখ কত! চুমু দাও, নইলে কিন্তু যেতে দেব না কোথাও। রুমের দরজা কিন্তু খোলা, এটা ভুলে যেও না। ইস, কিছু হবে না, দাও তো। কিচ্ছু হবে না বলে তো তখনও জড়িয়ে ধরছিলা, দেখলে তো কি হলো। এখন আর এমন কিছু হবে না, একটা চুম্বন তো এমন করতেছো কেন? আচ্ছা, চুমুটা এখন তোলা থাকলো, রাতে দিব। রাতে তো অবশ্যই দিবা, বাট এখনকারটা এখন দাও। কি ছেলে মানুষে শুরু করলা বলো তো? যত কথা বাড়াইবা তত কিন্তু তোমারই লেট হবে। সত্যি তোমার সাথে পারা বড্ড কঠিন। আরিয়ানকে জড়িয়ে ধরে বিথি একটা চুমু দিয়ে লজ্জা পেয়ে সে দৌড়ে রান্নাঘরে চলে গেল। রান্না করতে আরিয়ান বিথির পিছনে পিছনে রান্নাঘরের দিকে গিয়ে দেখলো বাড়ির ভিতরে কোনো সার শব্দ নেই, যেন একটা মানুষও নেই হয়েছে। তেমনটাই আরিয়ানের বাবা বাইরে গেছে। আরিয়ানের মা তার খালাকে নিয়ে বাইরের বাগানটাতে ঘুরতে গেছে। বাড়ি একদম ফাঁকা। আরিয়ান রান্নাঘরে গেল, গিয়ে দেখলো বিথি রান্না করতেছে। পিছন থেকে এগিয়ে এসে বিথিকে জড়িয়ে ধরলো। ভয় পেয়ে বিথি চিৎকার করে কেনা কে ভেবে ঘুরে উঠে ঠাস করে একটা চর মেরে দিল। চর মারার পর দেখলো ওটা আরিয়ান ছিল। দ্বিতীয়বার অবাক হয়ে গেল। অবাকে আরিয়ানকে বলল, আরে আরিয়ান, তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছিলে দিনের উপরে বাড়িতে চোর ঢুকেছে? তা নয়, কিন্তু তুমি তো মাত্রই রুমে ছিলা। রুমে ছিলাম তো কি হয়েছে? শোনো, আমার কি পা নেই? আমি কি হেঁটে আসতে পারি না? পা আছে বুঝলাম, কিন্তু এইভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢোকার কি আছে? তাই বলে তুমি আমাকে এইভাবে চর দিবা? সরি, আমি বুঝতে পারিনি। মেয়ে মানুষের হাতের চর এত জোরে হয় কিভাবে? ব্যথায় আমার সারা শরীর কাঁপতেছে। আমি ভাবলাম কে না কে, তাই একটু জোরে চর মেরেছি। তোমার সাথে কোনো কথা নেই, যাও একটু রোম্যান্স করবো, এর উপায় নেই। আচ্ছা বাবা, হয়েছে তো, বুঝতে পারি নাই। নেক্সট টাইম আর এমন হবে না। নেক্সট টাইম তোমার এমন হবে না? আবার কি? আমি তো এমন করবো না। মানে কি, একটা চর মেরেছি বলে কি তুমি কখনো আর আমার সাথে রোম্যান্স করবা না? জি হ্যাঁ, তোমার সাথে রোম্যান্স করতে চাই। পরে আবার দেখা গেল কখন না জানি আমার মাথা ফাটিয়ে দিলা। না, মাথা ফাটাবো না, আমি এত ডাকাত না। সেটা দেখতেই পারলাম। তুমি কি? আরিয়ান বাচ্চাদের মতো করে কান্না করতে শুরু করলো। বিথি বারবার সরি বলল, কিন্তু আরিয়ান কিছু শুনলো না। একটু রাগ দেখে রুমে চলে গেল। বিথিও রান্নাবান্না বাদ দিয়ে পিছনে পিছনে রুমে চলে গেল। রুমে চলে যাবার পর অনেক করে বুঝিয়ে বলল, আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে। কোনো কথা শুনলো না। সে বিথির সাথে কথাই বলল না। বিথি যেদিকে যায় আরিয়ান বিথির দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। রাগ ভাঙাবে কিভাবে এটা বুঝতে না পেরে বিথি আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। নেক্সট টাইম থেকে আর কখনো এমন হবে না। আরিয়ান তখন হেসে উঠল। মনে থাকে যেন, নেক্সট টাইম এমন কখনো করবা না। এ বলে আরিয়ান বিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বিথি তখন আরিয়ানের হাত সরিয়ে দিয়ে বলল, আচ্ছা হয়েছে, এখন ছাড়ো। কেন ছাড়বো কেন? আমার এখনো ব্যথা কমে নাই। ব্যথা কমে নাই যেহেতু, তাহলে মলম দিতে হবে। মলম দিতে হবে না, তুমি জড়িয়ে ধরে থাকো, তাইলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই কথা এখন বুঝলাম, সবই তোমার ধান্দা ছিল, তাই না?
ও নিজেই আমাকে মারলে আবার নিজেই এখন ধান্দা বলতেছো? তা নয় তো কি শুনি? তুমি পেছনে পেছনে কেন রান্নাঘরে গেছো? কেন? আবার আমার বউটা একা একা রান্না করবে তাই তো আমি একটু হেল্প করতে গেলাম। যে আপনাকে হেল্প করতে পারবে না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন। এমনিতেই আমাকে মেরেছো, তারপর আবার আমাকে রুমে একা একা রেখে চলে যাচ্ছ। আমি তোমার বড়, তুমি আমার জুনিয়র, তো একটু একটু বড় আপুদের হাতের চর খেতেই হয়। তাই না? বড় আপুদের চর খেতে হয়। তখন আরিয়ান বিথিকে জড়িয়ে ধরে বিথির ঠোঁট তার ঠোঁটের ভিতর নিল। বিথির চোখ বন্ধ করে থাকলো। আরিয়ান ললিপপের মতো করে বিথির ঠোঁট চুষে চুষে খাচ্ছিল। বিথির শরীরে যেন তখন কোনো শক্তি কাজ করতেছিল না। সে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। বিথি কিছু বলছে না বলে আরিয়ান অনেকক্ষণ বিথির ঠোঁট তার দখলে রাখলো। একটু সময় পর আরিয়ান হাত দিয়ে বিথির কাপড় খুলতে লাগলো। তখন বিথি আরিয়ানের হাত সরিয়ে দিয়ে লজ্জা পেয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আরিয়ান তখন বলল, কি ব্যাপার, এভাবে সরে গেলে যে? এটা কি করছো তুমি সোনা? কি আবার করছি? আমি তোমার ছোট না, তোমার জুনিয়র তো। ছোটদের এরকম আবদার একটু মেনে নিতেই হয়। ইস, আসছে ছোট? কিসের ছোট তুমি শুনি? যাবো বাবা, একটু আগেই তো তুমি বললে আমি নাকি তোমার জুনিয়র। অবশ্যই তুমি আমার জুনিয়র। তোর জুনিয়র যখন, তাহলে জুনিয়রদের এরকম দুষ্টামি মেনে নিতেই হবে আপু। দেখো কি যে বলো না এসব। লজ্জা পেয়ে বিথি রুম থেকে বের হয়ে আবারও রান্নাঘরে গেল। রান্নাবান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করলো। খাবার টেবিলে বিথির খালা শাশুড়ি বিথিকে বলল, অনেক দিন তো হলো তোমাদের বিয়ে, এখন কি বাচ্চা কাচ্চা নেবে না? যে খালা আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি ছাড়া এখানে আর কে আছে বাচ্চা কাচ্চা নেওয়ার মতো? ইনশাল্লাহ খালা, আল্লাহ যখন দিবে তখনই তো হবে। আল্লাহ তো দিবেই, তাই বলে কি তোমরা চেষ্টা করবে না? আপনার কথা মাথায় রাখলাম খালা। সুখবরটা তাড়াতাড়ি দিও, বাড়ির মঙ্গল হবে। বাচ্চা হওয়ার সাথে আবার বাড়ির মঙ্গলের কি আছে? অবশ্যই মঙ্গলের ব্যাপার আছে। যে বাড়িতে বাচ্চা কাচ্চা নেই সে বাড়িতে কখনো মঙ্গল নেই। ও আচ্ছা, বুঝলাম। আপনাদের সব পুরনো দিনের চিন্তা ভাবনা তো। কথা বলতে বলতে সবাই খাওয়া দাওয়া শেষ করলো। যার যার মতো রুমে চলে গেল। আরিয়ান বিথিকে আবার রাতে ধরলো। সারা রাত বিথিকে অনেক আদর করলো। বিথি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠতে তার একটু দেরি হয়ে গেল। তার খালা শাশুড়ি উঠে দেখে বিথি এখনও ঘুম থেকে ওঠেনি। এটা দেখে সে বিথির দরজার কাছে যায় আর ডাকা শুরু করে। বিথির দরজা খুলে দিলে তার খালা শাশুড়ি দেখে বিথির কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। তার খালা শাশুড়ি রেগে গিয়ে বলল, এ কি অবস্থা তোমার? আর কি অবস্থা তোমার জামা কাপড়ের? এইভাবে দরজা খুলে দিতে লজ্জা করলো না তোমার? সরি খালা, আমি একটু অসুস্থ তো তাই বুঝতে পারিনি। অসুস্থ আর বুঝতে পারবো নাই মানে? কয়টা বাজে এটা খেয়াল আছে তোমার? এখনো ঘুম থেকে উঠো নাই যে? আমি এখনই ফ্রেশ হয়ে নিচে আসতেছি। ফেস তো হতেই হবে, যে অবস্থা দেখতেই তো পারতেছি। আপনি যান, আমি এখন আসতেছি। গোসল করে ভালোভাবে নিচে আসো। জি আচ্ছা। লজ্জা পেয়ে বিথি তাড়াহুড়ো করে গোসল করতে গেলে গোসল করে সে নিচে গেল। নিচে যাওয়ার পর তার খালা শাশুড়ি তাকে অনেক নোংরা নোংরা কথা শোনালো। বিথি অনেক কান্না শুরু করলো। আরিয়ান তাদের চেঁচামেচি শুনে নিচে গিয়ে দেখলো বিথি কান্না করতেছে। সে তার খালাকে বলল, খালা, আপনি আসার পর থেকে দেখতেছি বিথিকে আপনি সহ্য করতে পারতেছেন না কেন? কি সমস্যা? খালা তখন বলে উঠল, কত বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে উঠুনি যে? আরিয়ান তখন বলল, খালা, ও অসুস্থ, এই জন্য উঠতে দেরি হয়েছে। তা কালকেই তো দেখলাম ভালো রাতের মধ্যে আবার অসুস্থ হয়ে পড়লো কিভাবে? অসুস্থ মানুষ কখন কিভাবে হবে এটা কি বলে কয়ে আসে? ওহো আরিয়ান, চুপ করো তো প্লিজ। তুমি চুপ করো, তুমি যাও রুমে যেয়ে চুপচাপ শুয়ে থাকো। রুমে গিয়ে শুয়ে থাকবে মানে? রান্না বান্না কে করবে? কে করবে? আবার মা করবে। বিথি অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে কেউ এখন রান্না বান্না করবে? তোর মা বয়স্ক মানুষ, তোর বউকে রুমে শুইয়া রাইখা তোর মাকে দিয়ে কাজ করাবি? ওহ বুবু, তুই কি শুরু করলি বলতো? বিথি অসুস্থ, তুই কি কথা বলতে পারছিস না? অসুস্থ হলে শুয়ে থাকতে হয় না, তাহলে অসুখ আরও বেশি হয়ে কাজ কাম করবে, খাওয়া দাওয়া করে ওষুধ পানি খাইলেই তো অসুখ ঠিক হয়ে যায়। সব সময় শরীর একরকম থাকে না খালা।
আরিয়ান তুমি রুমে যাও তো। মা, তুমি খালাকে কিছু বলো। এভাবে কথায় কথায় বিধির ভুল ধরা বন্ধ করতে বলো প্লিজ। বলে আরিয়ান বিথিকে নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে বিথিকে বিছানায় শুয়ে দিল। আরিয়ান ফ্রেশ হয়ে এসে বিথির মাথা টিপে দিচ্ছিল। বেচারা খুব মন খারাপ ছিল। আরিয়ান এটা বুঝতে পারলো, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছিল না। তখনই আরিয়ানের মা আসলো, এসে বিথিকে বলল, মা কিছু মনে করো না, তোমার খালার অনেক বয়স হয়ে গেছে তো, ওর মাথাও ঠিক নেই, তাই কখন কার সাথে কিভাবে কথা বলতে হয় এটাও বুঝতে পারে না। তুমি কিছু মনে করো না মা, 2 দিনের মধ্যে চলে যাবে। বিথি বলল, না না মা, কি যে বলেন, আমি কিছু মনে করিনি। খালা বয়স্ক মানুষ, ভুল ত্রুটিতে ধরবেই। আমি জানি তোমার অনেক অভিমান হয়েছে। না মা, এমন কিছু না, আমারই তো ভুল, আজ অনেকটা লেট হয়ে গেল। কোনো লেট হয়নি, তোমার শরীর খারাপ বেশ করেছো, শুয়ে আছো শুয়ে থাকো, আমি খাবার তোমার রুমে পাঠিয়ে দিব। মা আপনি রান্না করবেন কেন? আমি রান্না করতেছি। চুপচাপ শুয়ে থাকো, বেশি পাকনা পাকনা কথা বলো না। আমি কি রান্না বান্না করতে পারি না, নাকি আমি রান্না করতে পারি? আমি কখন থেকে তাকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমার বৌমা তো জেদি, কিছু বুঝতেছে না। বুঝবে না মানে? তুই বোঝা, ও যেন রুম থেকে বের না হয়, তুই ওর পাশে বসে থাক। আরিয়ানের মা রুম থেকে বের হয়ে যাওয়ার পর তার খালা আসলো। রুমে এসে বিথিকে বলল, বিথি বলল। আরিয়ানের খালা রুম থেকে বের হয়ে যাওয়ার পর আরিয়ান বিথিকে বলল, কাল ভেবে নিতে বললাম, তোমার কি আজকেই বাচ্চা কাচ্চা হয়ে গেল নাকি? শরীর খারাপ করতেছে। জানি না খালা, বুঝতে পারতেছি না, কেমন জানি একটা লাগতেছে। শোনো, আমার কথায় কিছু মনে করো না। না না খালা, কিছু মনে করিনি, ভুল তো আমারই হয়েছে। ডাক্তার নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করো, দেখো বাচ্চা কাচ্চা হলো নাকি। জি আচ্ছা। খবরটা তাহলে শুনে যেতে পারবো। আচ্ছা খালা, খুব শীঘ্রই আপনাকে সুখবর দিবনি। বিথি লজ্জা পেয়ে কিছু না বলে বালিশে মুখ চেপে ধরলো। আরিয়ান দরজা লাগিয়ে দিয়ে জড়িয়ে ধরলো। বিথি বলল, বাচ্চা বাচ্চা নিতেই হবে, সবাই পাগল হয়ে গেছে বুঝছো, একটা ব্যবস্থা নিতে হবে আমাদের। আরে আরে কি করো? শুনলে না খালা কি বলল? তাই বলে তুমি এখন এসব করবা নাকি? হ্যাঁ, কারণ খালা 2-1 দিনের মধ্যে বাসায় চলে যাবে। তুই শুনলা না খালা সুখবর শুনে যেতে চাই। এই যাও, আমি অসুস্থ, এটা ভুলে গেছো নাকি? ব্যথা দিব না, আস্তে আস্তে আদর করব। একদমই না, আমি তোমাকে বিশ্বাস করতেছি না। রাতেও এই সেম কথা বলে অনেক ব্যথা দিয়েছো। বেশি চিল্লা পিল্লা করলে, বেশি নড়াচড়া করলে তো ব্যথা লাগবেই। তোমাদের আবার কিসের ব্যথা? কত কষ্ট যে আমাদের হয় এটা আমরা বুঝি। ইস, কি কথা, তোমাদের কি ব্যথা হয় না শুনি? আমাদেরই তো ব্যথা, তোমরা তো শুধু শুয়ে থাকো আর যত কষ্ট আমাদের করতে হয়। লজ্জাহীন ছেলে, যাও দরজা খুলে দিয়ে আসো। আচ্ছা, শুয়ে একটু রেস্ট করো, রাতে ব্যবস্থা করতেছি। একদমই বাড়াবাড়ি করলে তোমাকে বাইরে রেখে দরজা লাগিয়ে রাতে ঘুম পারবো। তারা রুমের ভিতর অনেকক্ষণ হাসাহাসি করে মজা করলো। আরিয়ানের মা রান্না করে বিথিকে রুমে খাইয়ে দিতে গেলে বিথি খাবার খাচ্ছিল আর আরিয়ানকে বলতেছিল, সত্যি তোমার মা অনেক ভালো মনের মানুষ, আমাকে একদম মেয়ের মতো করে ভালোবাসে, কত যত্ন করে। আমি বলো। আরিয়ান বিথির কথা শুনতেছিল আর থেকে থেকে খাবার খাইয়ে দিচ্ছিল। খাওয়া শেষ করে আরিয়ান বিথিকে ওষুধ খাইয়ে দিল। আরিয়ান বলল, আজ তোমাকে নিয়ে একটু বাইরে হাঁটতে যাব, অনেক দিন হয়েছে বাইরে যাওয়া হয় না। বাইরে কই যাইবা? বাইরে আবার কোথায়? রাস্তায় যাব, তোমাকে নিয়ে একটু ঘুরবো। ভালো হবে, আমারও বাড়িতে আর ভালো লাগতেছে না। আচ্ছা, তুমি নীল রঙের শাড়িটা পরো। শাড়ি পরবো? আমি তো শাড়ি পরে বের হতে পারি না। আমি আছি না, তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরবো নি। বিকেল হয়ে গেল। আরিয়ান বিথিকে রেডি হতে বলে আরিয়ান রেডি হয়ে রুমে এসে দেখলো বিথি এখনও পর্যন্ত রেডি হয়নি, সে কাপড় পরতে পারতেছে না। আরিয়ান খুব যত্ন করে কাপড় পরিয়ে দিল। তারপর দুজনে মিলে বের হয়ে একটা রিক্সা নিল, কিন্তু বিথি শাড়ি পরে রিক্সাতে উঠতে পারতেছিল না। তখন আরিয়ান বিথিকে কোলে তুলে নিয়ে রিক্সাতে বসিয়ে দিল। তারপর তারা অনেক ঘোরাঘুরি করলো, অনেক কিছু খাওয়া দাওয়া করলো, অনেক সুন্দর সুন্দর ছবি উঠালো। সন্ধ্যার আগ দিয়ে তার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ির সবার জন্য খাবার নিয়ে আসলো। বাড়িতে আসার পর অফিস থেকে আরিয়ানের কাছে ফোন আসলো। হ্যালো জাবির, বল কি অবস্থা? এই তো অবস্থা ভালো, তোমার কি অবস্থা? এই তো ব্রাদার, ভালো। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল বাড়িতে গেছো, আর আসতে ইচ্ছে করছে না নাকি? যেতে তো হবেই, একটু কাজ কাম করলাম তো,
তাই ব্যস্ত ছিলাম। ফোন দাও না আর খোঁজ খবরও নাও না। তোমার ভাবিকে নিয়ে আজকে একটু বের হয়েছিলাম। ও ভাই, আচ্ছা তাহলে বউকে নিয়ে তুমি আনন্দ মস্তি করতেছো, এই জন্য আর অফিসের খবর নেই? তা না, কিন্তু আমি তো দায়িত্ববান মানুষের কাছেই দায়িত্ব দিয়ে এসেছি। তা ভাইয়া একা একাই বিয়ে শাদী করলা? আমাদের জন্য একটা মেয়েকে দেখো। আমার পছন্দের মেয়েকে কি আর তুমি বিয়ে করবে ভাই? কেন বিয়ে করব না? যা আমরা তো পছন্দের কোনো মেয়ে নাই। আচ্ছা বললা যখন খোঁজখবর নিয়ে জানাবো। তো ভাই খুশির মিষ্টি খাওয়াই বা কবে? কী রে ভাই, যেখানে যাই শুধু এই একই কথা বলে, এছাড়া কি কোনো কথা নেই? এছাড়া কি কথা থাকবে? বিয়ের আগে সবাই বলে বিয়ে করবি কবে, বিয়ের পরে বলবে বাচ্চা কাচ্চা হবে কবে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে আবার তখন সবাই বলবে বাচ্চা কাচ্চার বিয়ে শাদী দিবা কবে। এরকমটাই তো হয়। ঠিক বলেছিস ভাই, রাস্তাঘাটে বের হওয়া যায় না। হ্যাঁ, তো লোকজন তো ঠিকই বলে অনেক দিন তো হয়ে গেল, এখন বাচ্চা কাচ্চা নিলেই তো পারো। হ্যাঁ তাই ভাবতেছি, ওটাই করতে হবে। তো ভাবি ভালো আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে ভালো। আচ্ছা, অনেক কথা বললাম, আসল কথা বলতেই ভুলে গেছি। কি কথা বল। আরে 25 তারিখ ইন্ডিয়া থেকে আমাদের নতুন ক্লায়েন্ট আসার কথা। কি বলিস, 25 তারিখ? হ্যাঁ ভাই, 25 তারিখে নাকি ওরা এখানে আসবে। আর মাত্র 7 দিন পর? এত তাড়াতাড়ি দিন করলি যে? কিছুই করার নেই, কারণ ওদের নাকি সময় ছাড়া আর সময় হবে না। আচ্ছা তাইলে কি আর করা যাবে, আসবো নি আমি 25 তারিখের আগেই। না বউকে রেখে আসতে ভালো না লাগলে বউকে সঙ্গে করে নিয়ে আসো ভাই। ওকে নিয়ে যাবে না? কেন, আমরা কি কেড়ে নিব নাকি? কেড়ে নিতে চাইলে কি আমি নিতে দেব নাকি? তাহলে ভয় কিসের? এমনি রে ভাই, ও যাইতে চায় না এখানে, মা বাবা সবাই আছে, ওদের বয়স হয়ে গেছে। আচ্ছা ভাই, তাহলে সময় মতো চলে আসো, দেখা হচ্ছে। ওকে ব্রো, দেখা হচ্ছে। আরিয়ানকে অনেকক্ষণ চিন্তিতভাবে কথা বলতে দেখে বিথি আরিয়ানকে বলল। কি কোনো প্রবলেম হয়েছে? আরিয়ান মন খারাপ করে বলল। 25 তারিখে ব্যাগ যেতে হবে ইন্ডিয়া থেকে, ক্লায়েন্ট আসতেছে, মিটিং আছে। মন খারাপ করে বিথি বলল। 25 তারিখ এত তাড়াতাড়ি চলে যাইবা? আরিয়ান বলল। কি করা যাবে বল, আমার তো তাড়াতাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আচ্ছা কি করা যাবে, কাজ যেহেতু যেতে তো হবেই। মন খারাপ কইরো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। চলে আসার দরকার কি, আবার গিয়ে নিখোঁজ হয়ে যাও? এখন আর নিখোঁজের উপায় আছে নাকি? কেন, এখন আবার কি এমন পরিবর্তন হলো? আমার মিষ্টি একটা বউ রেখে কি আর দূরে থাকা যায় বলো? থাকতে তো যাচ্ছ, কতদিন থাকবে কে জানে। খুব অল্প দিন থাকবো, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। দেখবো নি কেমন তাড়াতাড়ি আসো তুমি। যাওয়ার আগে বাবুটাকে তোমার পেটের ভেতর দিয়েই যাই, কি বলো? যাও, কি বলো এসব? হ্যাঁ ঠিকই তো বলেছি, যেন পরের বার আসলে আমার বাবুর স্পর্শ পাইতে পারি। কেন গো, আপনি কি বাবু হওয়ার পরে আসবেন? বাবু হওয়ার পরে আসবো না, তবে আস্তে আস্তে তোমার পেটের ভেতর বাবু একটা বড় হয়ে যাবে, তোমার পেটে হাত দিলে আমার বাবুর স্পর্শ পাবো। আচ্ছা হয়েছে, এখন যাও। প্রয়োজনীয় জিনিসগুলো বোঝাতে হবে, নইলে বের হওয়ার সময় তাড়াহুড়ো করে অনেক জিনিস রেখে যেতে পারি। আরিয়ান বাইরে গিয়ে তার বাবা মাকে ডেকে বলল তার 25 তারিখে যাইতে হবে। এদিকে বিথি তো প্রচুর মন খারাপ, সবসময় মন ভার করে নিয়ে থাকে। আরিয়ান চলে যাবে বলে আরিয়ানের মনটাও খারাপ। এত তাড়াতাড়ি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবুও যাইতে হবে, অফিসে বলে কথা। দেখতে দেখতে 23 তারিখ। আজ বিথির সকালে ঘুম থেকে উঠতে কান্না শুরু করে দিল। আরিয়ান চোখ খুলে দেখলো বিথি কান্না করতেছে। আরিয়ান ভয় পেয়ে তাড়াহুড়ো করে উঠে বসলো আর বিথিকে বলল। কি হয়েছে, কি ব্যাপার? সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি কান্না করতেছো কেন? আজ 23 তারিখ। আজ 23 তারিখ তো কি হয়েছে? কি হয়েছে মানে? কাল 23 তারিখ, কাল সকালেই তো তুমি চলে যাইবা। পাগলি, এটা ভেবে কান্না করার কি আছে? বললাম না খুব তাড়াতাড়ি চলে আসবো। যতই বলো তবুও এই কয়েকটা দিন তোমাকে ছাড়া কিভাবে থাকবো বুঝতে পারতেছি না। যখন 2টা বছর ছিলাম না তখন কিভাবে ছিলা? কিভাবে যে ছিলাম ওটা শুধু আমিই জানি, ওটা কাউকে বোঝানোর মতো কথা না। জানি, আমি খুব কষ্টে কাটিয়েছো। ঢাকা যেয়ে আবার আমাকে ভুলে যাবে না তো? পাগল তুমি, তোমাকে ভুলবো আমি? ভুলতেও তো পারো। আমি মরে যাব তাও তোমাকে ভুলবো না।
চুপ, কি সব কথাবার্তা বলো তুমি? তাহলে তুমি কান্নাকাটি করা বাদ দাও। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আরিয়ান তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গোছাতে লাগলো। বিতিও সঙ্গে হেল্প করতেছিল। দুপুরে গোসল করার আগে আরিয়ান বিতিকে কোলে করে বিছানায় নিয়ে গেল। একটানে বিথির কাপড় খুলে দিল। বিথি চোখ বন্ধ করে রইল। আরিয়ান আস্তে আস্তে বিথির ব্লাউজের বোতাম খুলতে লাগলো। তারপর সারা শরীর থেকে জামা কাপড় খুলে ফেলে দিল। একইভাবে আরিয়ানও তার শরীরের জামা কাপড় সরিয়ে ফেলে নিজেদের মধ্যে আর কোনো কিছু দূরত্ব রাখলো না। দুজনেই মিলেমিশে একাকার হয়ে গেল। প্রচুর আদর করলো। বিথি বলল, ইস, ব্যথা লাগছে। আর একটু সহ্য করো। আর একটুও পারবো না, তুমি ছাড়ো আমায়। আর একটু বাবা, ঠিক হয়ে যাবে, চলেই তো যাব। চলে যাবা বলে এতটা বেশি ব্যথা দিবা? আমার ভালো লাগছে, বোঝো প্লিজ। ঠিক আছে, এখন যত ইচ্ছা হয় তত করে নাও রাতে, কিন্তু খবরদার আমার শরীরে টাচ করবে না। আচ্ছা, রাতেরটা রাতে দেখা যাবে। চলে যাওয়ার আগে এভাবে ঝামেলা করবে না। ঝামেলা আবার কই করলাম? তুমি তো ঝামেলা করতেছো। তারপর দুজনেই উঠে দুপুরের গোসলটা সেরে নিল। সবার সাথে গল্প গুজব করতে করতে বিকালটা পার হয়ে গেল। সন্ধ্যে খাওয়া দাওয়া করে আরিয়ান তাড়াতাড়ি ঘুমাতে গেল, কারণ সকালে তাড়াতাড়ি করে উঠতে হবে, চলে যাইতে হবে। বিথিও বেশি দেরি না করে ঘুমাতে চলে গেল। দুজনেই ঘুমিয়ে পড়ল। অনেক রাতে বিথি আরিয়ানকে জড়িয়ে ধরল, আরিয়ানও বিথিকে জড়িয়ে ধরল। আরিয়ান বিথির গলায় কামড় দিল। আহ করে চিৎকার করে উঠল। এই সুযোগে আরিয়ান বিথির ওপর আবার ঝাঁপিয়ে পড়ল। বিথি আহ উফ কি শব্দ করতেছিল। আরিয়ান প্রচণ্ড মজার সঙ্গে সারাটা রাত বিথির শরীর একদম কামড়ে ফেল। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আরিয়ান বের হয়ে গেল। 4-5 দিন পর হঠাৎ করে বিথি মাথা ঘুরে পড়ে গেল। আরিয়ানের মা ডক্টর নিয়ে এসে বিথিকে পরীক্ষা করে দেখল। বিথি প্রেগনেন্ট। ডক্টর বলল, সুখবর আছে, মিষ্টি খাওয়ান। কি সুখবর ডক্টর বলেন? আপনার ছেলের বউ মা হতে যাচ্ছে। সত্যি ডাক্তার, সত্যি বলছেন আপনি? একদমই সত্যি বলতেছি। আল্লাহ, কি বলেন, বিশ্বাসই তো করতে পারছি না। ডক্টরের মুখ থেকে এমন কথা শুনে অনেক খুশি হলো। তারপর আরিয়ানকে ফোন দিয়ে তারই সুখবরটা জানালো। আরিয়ানও প্রচুর খুশি হলো। এই খবর শোনা মাত্র আরিয়ান বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে আসতেছি মা। আরিয়ান তার মাকে বলল বিথিকে যেন চোখে চোখে রাখে, একদম যেন কোনো কাজ করতে না দেয়। আরিয়ানের মা আরিয়ানের সব কথা শুনে কোনো কাজ করতে দেয় না। 7-8 দিন পর আরিয়ান বাড়িতে আসলো। এসে বলল, থ্যাংক ইউ সো মাচ। দূর পাগল, থ্যাংক ইউ বলার কি আছে? এই যে আমার বেবিকে দুনিয়াতে নিয়ে আসার জন্য। কষ্ট তো তুমি বেশি করেছো। আরিয়ান বিথিকে জড়িয়ে ধরে কপালে চুমা দিল। তারপর তাদের নতুন সুখের জীবন শুরু হলো। গল্প এখানেই সমাপ্তি।